ওকে, দেখেন লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? স্প্রিং ফোর্সের ওয়ার্ক ডান সম্পর্কে পড়েছিলাম, তাই না? তাহলে ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স কি ছিল? মাইনাস হাফ কে, তারপরে কি ছিল? এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার, ঠিক কিনা? তো এই যে আমরা এটা পড়েছিলাম, এখন কথা হচ্ছে যে এখানে এক্স এফ এবং এক্স আই এই দুইটা আমরা কোথা থেকে মেজার করেছিলাম? ন্যাচারাল লেন্থ থেকে, তাই না? বলেছিলাম যে স্বাভাবিক অবস্থা থেকে আপনাদেরকে মেজারমেন্ট করতে হবে। এখন সবসময় যে এক্স ইনিশিয়াল পজিশন ন্যাচারাল লেন্থেই হবে কথাটা ঠিক তা না, ঠিক না? ন্যাচারাল লেন্থ ছাড়াও কি হতে পারে? এক্স ইনিশিয়াল পজিশনটা হতে পারে। কথা বুঝতে পারছেন? তো এরকম টাইপের একটা এক্সাম্পল আপনাদেরকে আলোচনা করতেছিলাম বা দিয়েছিলাম, যেটা হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে কমপ্লিট করতে পারিনি। তো এই এক্সাম্পলটা দিয়ে আজকের ক্লাসটা শুরু করি। এক্সাম্পলটা কি ছিল? যে এইখানে একটা সারফেস ছিল, দেন এই দিক বরাবর একটা সারফেস সিলিং, বা এই পাশটা আমরা সিলিং ধরে নিতে পারি আর এটা হচ্ছে সারফেস ধরে নিতে পারি। ওকে, তো এইখানে আমরা একটা স্প্রিং দ্বারা একটা ব্লককে আটকে রেখেছিলাম। তো এটা হচ্ছে একটা স্প্রিং এবং এইখানে আমরা এম ভরের একটা ব্লককে আটকে রেখেছি, ঠিক আছে? দেন এটাকে কি করলাম? আমি এক্সপ্যান্ড করলাম, এখান থেকে এখানে নিয়ে আসলাম, তারপরে আবার এটাকে কি করছি? এখান থেকে আবার এটাকে এখানে নিয়ে আসছি। কথা বুঝতে পেরেছেন? এখান থেকে এটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে এখন কথা হচ্ছে যে এইটা, এই যে এই পজিশনটা, এটাকে আমরা কি বলতেছি? তার ন্যাচারাল লেন্থ, অর্থাৎ তার স্প্রিংটার স্বাভাবিক অবস্থা। ওকে, আর এইটা কি? তার ইনিশিয়াল অবস্থা। তো আমি দেখেন স্বাভাবিক অবস্থা থেকে কিন্তু এটাকে এক্সপেন্ড করিনি, আমি ক্যালকুলেশন করতেছি কোথা থেকে? যখন এটা ইনিশিয়াল অবস্থায় আসছে সেখান থেকে। তাহলে এই এক্স আইটা কি? ইনিশিয়াল অবস্থা। স্বাভাবিক অবস্থার ইনিশিয়াল অবস্থা কিন্তু সেম না, ঠিক আছে? তাহলে এক্স আই হচ্ছে ইনিশিয়াল অবস্থা এবং এটাকে আমরা বলতেছি ফাইনালি সে এইখানে আসছে, তাহলে এক্স এফ হচ্ছে এটা তার ফাইনাল অবস্থা। তাহলে এইটুকু ডিস্টেন্সকে আমরা বলতেছি যে এক্স ওয়ান। ওকে, আর এইটুকু ডিস্টেন্সকে আমরা বলতেছি হচ্ছে এক্স টু। এখন আপনাকে ক্যালকুলেশন করতে বলা হয়েছিল যে স্প্রিংটির দ্বারা কৃতকাজ কত হবে? স্প্রিং দ্বারা কৃতকাজ কত হবে? এই কোশ্চেনটাই তো ছিল লাস্ট ক্লাসে, নাকি? হুম, জি ভাইয়া। ওকে, তাহলে সলভ করা ট্রাই করেন। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, যেমন এখানে একজন আদিবা আছেন একটু আগে যিনি জয়েন হয়েছেন, তো যেখানে না বুঝতে পারেন বলবেন, ঠিক আছে? সমস্যা নেই। তো দেখেন এটার স্প্রিংটার দ্বারা কত কৃতকাজ কত হবে বলেন তো? লিখাইতে আছে উপরে, কত হবে? পজিশনগুলো কোথা থেকে মেজারমেন্ট করতে হবে? স্বাভাবিক অবস্থা থেকে, ন্যাচারাল লেন্থ থেকে। কি হবে বলতে পারবেন? সিঙ্গেল লাইন সলিউশন এগুলো, কঠিন কিছু না কিন্তু। পারা যাবে না?
আপনারা কি আছেন? জি ভাইয়া। কি হবে অ্যান্সার? ভাইয়া আপনি করে দেন, জানি না। আমি করাই দেব? কিছু একটা বলেন, কিছু একটা তো মনে হওয়ার কথা। কিছুই মনে হচ্ছে না। অসুবিধা নেই, মনে না হলেও। ঠিক আছে, আমরা কিভাবে বের করতাম? আমাদের ক্যালকুলেশনটা তো মনে আছে তাই না? তো উপরে কিন্তু লেখাও আছে যে স্প্রিং ফোর্স দ্বারা কৃত কাজ কত হবে, এক্সএফ স্কোয়ার মাইনাস এক্সআই স্কোয়ার। তাহলে এক্সএফটা কি ছিল? আমাদের ফাইনাল পজিশন, স্প্রিংটার ফাইনালি যে ডিসপ্লেসমেন্ট হয় সেটা। তাহলে ফাইনালি এখানে কত ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এক্সএফ পরিমাণ। তাহলে এটা আমরা কোথা থেকে মেজারমেন্ট করব? নেচার লেন থেকে x1 প্লাস x2 ধরবো। হ্যাঁ, এটাই তো। তাহলে কত হবে বলেন? অর্ধেক তো বলেই দিছেন। x1 প্লাস x2 হোল স্কয়ার মাইনাস হ্যাঁ হচ্ছে মাইনাস, x1। হ্যাঁ মাইনাস কি হবে? x1 স্কয়ার হবে না? মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। এইটাই তো অ্যান্সার। বারবার বলে দিচ্ছি যে এটা কোথা থেকে মেজারমেন্ট করতে হবে, ন্যাচারাল লেন থেকে। এর আগে যে কোশ্চেনটা করাইছিলাম, তো গত ক্লাসে যেটা নিয়ে আলোচনা করেছিলাম, সেটা আমাদের ন্যাচারাল লেন্থেই ইনিশিয়াল পজিশনটা ছিল। এই জন্য আমরা এটা ক্যালকুলেশন করেছিলাম কি, এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। এতটুকু শেষ হয়ে গেছে। বাট সবসময় যে এমনটা হবে তা না, যেমনটা হচ্ছে এই কেস। দেখেন ন্যাচারাল লেন্থ এক জায়গায় আছে, ইনিশিয়াল পজিশন কোথায় আছে, আরেক জায়গায় আছে। যেমন আপনাদের ওই যে রাজশাহী বোর্ডের একটা কোশ্চেন দিয়েছিলাম, দেখেছিলেন? ওইখানে স্বাভাবিক অবস্থা কিন্তু উল্লেখ করে দিছে। তো স্বাভাবিক অবস্থায় যে ন্যাচারাল লেন্থ থাকবে এটা কিন্তু কথা না। ওকে, তাহলে দেখেন এটা কি হবে, এক্স এফ। তাহলে ন্যাচারাল লেন্থ থেকে ফাইনাল ডিসপ্লেসমেন্ট কতটুকু, এক্স ওয়ান প্লাস কত, এক্স টু। তাহলে আমরা ডাব্লিউ স্প্রিং ফোর্স কি লিখবো, ডাব্লিউ স্প্রিং ফোর্স লিখবো যে মাইনাস হাফ কে, কি আসবে এখানে, এক্স ওয়ান প্লাস এক্স টু হোল স্কোয়ার, মাইনাস কি আসবে, ইনিশিয়াল পজিশন থেকে, ইনিশিয়াল পজিশন কোনটা, ন্যাচারাল লেন্থ থেকে ইনিশিয়াল পজিশনের ডিসপ্লেসমেন্ট কত, এক্স ওয়ান। তাহলে কত আসবে এখানে, এক্স ওয়ান স্কোয়ার। এবং এটাই অ্যান্সার। এখন এটাকে আপনি যদি শর্ট করতে চান, ফর্মুলা করে শর্ট করেন, বাট এটাই তো অ্যান্সার, আর কিছু না এখানে। কথা বুঝতে পারছেন? তো এই কোশ্চেনটা এই জন্যই করাইছি যে এটা মাথায় রাখবেন যে সবসময় যে ন্যাচারাল লেন্থই যে ইনিশিয়াল পজিশন হবে, কনসেপ্টটা তা না, ভিন্ন হতে পারে। ঠিক আছে, ভিন্ন হলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোথা থেকে মেজারমেন্ট করবেন, ন্যাচারাল লেন্থ থেকে। একদম শেষ, ক্লিয়ার? আর আচ্ছা, এই নেগেটিভটা কেন আসছে বলেন তো? এখানে যে আমরা মাইনাসটা পেয়েছি, কেন পেয়েছি? ফোর্সের বিপরীত ডিরেকশনে না? জি। জি ভাইয়া, বল ওখানে দিতেছে পিছনের দিকে আসে। পেছনের দিকে ডিসপ্লেসমেন্ট কাজ করতেছে, ফোর্স দিচ্ছি একদিকে, ডিসপ্লেসমেন্ট কাজ করতেছে আর একদিকে, এই জন্য কি আসছিল, নেগেটিভ আসছিল। এখন এইখান থেকে একটা কোশ্চেন করব আপনাদেরকে, ঠিক আছে? কোশ্চেনটা ট্রু ফলস কোশ্চেন। দেখেন কোশ্চেনটা হচ্ছে কি বললাম, যে স্প্রিং ফোর্স দ্বারা কৃত কাজ সবসময় নেগেটিভ আসবে। কথাটা সত্য নাকি মিথ্যা? আমি কথাটা লিখে দিচ্ছি। স্প্রিং বল দ্বারা, স্প্রিং বল দ্বারা কৃত কাজ সব সময় ঋণাত্মক হবে। সত্য নাকি মিথ্যা স্টেটমেন্টটা? 1 মিনিট চিন্তা করেন, চিন্তা করে দেন, আমাকে অ্যান্সারটা দেন। আমি সবার কাছ থেকে অ্যান্সারটা নেব। যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ সব সময় ঋণাত্মক হবে, কথাটা সত্য নাকি মিথ্যা? কি মনে হচ্ছে? সত্য। সত্য মনে হচ্ছে। আর কেউ?
ভাই আমার কাছে সত্য মনে হইতেছে, এখন জানি না। আদিবা বলেন, নুসরাত বলেন, যেটা মনে হয় বলবেন, কোনো সমস্যা নাই। এখানে ভুল বললেও কিছু ভাইয়া হবে না। ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশন কি ছোট হওয়ার সম্ভাবনা আছে? ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশন, ইনিশিয়ালে আপনি ধরেন যে এখানে ছিলেন, তো ফাইনালি এখানে আছেন, তাইলে কত সর্বোচ্চ কত হতে পারে? শূন্য হতে পারে, তাই না? আবার ঋণাত্মক কত হতে পারে যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি। এখন আপনি চিন্তা করে দেখেন কি হতে পারে। কথাটা ট্রু অর ফলস? আদিবার কি মনে হচ্ছে বলেন তো? আদিবার সাথে পরিচিত হওয়া হয়নি মনে হয় এখন পর্যন্ত। আচ্ছা, ওনার মাইক্রোফোন কাজ করছে না। ঠিক আছে, মনে হয় মিউট অথবা আনমিউটে কোনো প্রবলেম, আর না হয় হচ্ছে যে আপনার ক্রোমে সমস্যা হয়েছে। আমি আচ্ছা আপনাকে, আপনি ক্লাস শেষে আমাকে একটা নক দিয়েন, ঠিক আছে? আমি দেখায় দেবো যে কিভাবে এটা ঠিক করতে হয়। তো কি মনে ভাইয়া হচ্ছে? আমার ব্রেন বলতেছে সত্য, কিন্তু আমি আজকে উল্টাটা বলতে চাই। উল্টাটা কি বলতে চান? মিথ্যা। মিথ্যা বলতে চান? কথাটা মিথ্যা, তাই? স্প্রিং বল দ্বারা কৃত কাজ সবসময় ঋণাত্মক হবে, কথাটা সে মিথ্যা বলতেছে। আচ্ছা, কেন মিথ্যা বলতেছেন? এমনি এমনি? ওই যে যদি আমরা যে মাইনাস করি না বর্গটা, ওইটা যদি মাইনাস ম্যাগনিটিউড আসে। তাই? জানি না ভাইয়া কি হইব, আমি মাঝামাঝি আছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। কথাটা টোটালি মিথ্যা। আমার কথাটা ব্রেন কোনো সময় সত্য কথা বলে না, আমি জানি। আচ্ছা, কথাটা মিথ্যা। স্প্রিং বল দ্বারা কৃত কাজ সবসময় ঋণাত্মক হবে, কথাটা সত্যি সত্যি মিথ্যা কথা। এখন মনে হতে পারে না, আমি ফোর্স যেদিকে দিচ্ছি ডিসপ্লেসমেন্ট পাচ্ছি অপোজিট দিকে, ঠিক আছে? একটা অপরটার অপোজিট হচ্ছে, তাহলে এখানে ঋণাত্মক ছাড়া ধনাত্মক তো হওয়ার কোনো প্রশ্নই আসতেছে না। আপনাদের এমনটা মনে হতে পারে। এটা ভেবে সত্য বলছে। হ্যাঁ, এটা ভেবেই সত্য বলছেন, কিন্তু এখন একটা জিনিস চিন্তা করে দেখেন তো। আমি আপনাদেরকে বলতেছি, একটা কেস দেখাচ্ছি। ধরেন এটা সারফেস সিলিং এর, ঠিক আছে? তো এখানে আমি একটা কি করছি, স্প্রিংকে আটকে রেখেছি। তো এইখানে যদি আমি একটা স্প্রিংকে আটকে রাখি, কথাটা হচ্ছে যে আমি স্প্রিংটাকে একদম সংকোচন করে দিলাম। কি করে দিছি? সংকোচন করে দিছি। যদি সংকোচন করে দেই, অর্থাৎ তাকে কম্প্রেসড করে দেই, ঠিক আছে? একদম এইখানে কি করছি, কম্প্রেস করে দিছি স্প্রিংটাকে, ঠিক আছে? কম্প্রেস করে দেওয়ার পরের অবস্থার কথা বলতেছি। আমি যদি এটাকে রিলিজ করে দিই এখান থেকে, কম্প্রেস করার পরে কি করলাম, এখান থেকে ছেড়ে দিলাম। আচ্ছা, ছেড়ে দিলে ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? এই দিক বরাবর। স্প্রিং ফোর্স কত? কে এক্স, তাই না? ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে? পেছন দিকে নাকি সামনের দিকে যাবে? সামনের দিকে। সামনের দিকে যাবে। তাহলে ফোর্সের ডিরেকশন এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে। ওয়ার্ক ডান কি আসবে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান কি পজিটিভ না? কথাটা কি বুঝতে পারতেছেন? তাহলে আমি কি করছি, কম্প্রেস করে ছেড়ে দিছি। আপনারা হচ্ছে জিনিসটাকে একভাবে চিন্তা করছেন, আর একভাবে তো চিন্তা করা যায়, আরো একভাবে চিন্তা করতে পারি না? কিভাবে? ধরেন যে আমি স্প্রিংটাকে টোটালি অ্যালংগেট করে দিলাম, টোটালি কি করে দিলাম, অ্যালংগেট করে দিলাম। সাপোজ এইখানে স্প্রিংটাকে একদম অ্যালংগেট করে দিছি, ঠিক আছে? একদম প্রসারণ করে ফেলছি পুরোপুরিভাবে। এবার প্রসারণ করার পরে এরপরে আমি কি করলাম, স্প্রিংটাকে এখান থেকে ছেড়ে দিলাম। এবার বলেন, এখান থেকে যদি ছেড়ে দিই তাহলে স্প্রিং ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? এইদিকে, ডান দিকে না বাম দিকে? বাম দিকে হবে না? বাম দিকে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে জি। হবে? বাম দিকে। ওয়ার্ক ডান কি হবে?
পজিটিভ। পজিটিভ না, কারণ একই দিকে আছে। অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি cos থিটা 0 মানে পজিটিভ কিছু পাবো। তাহলে ওয়ার্ক ডান কি হতে পারে? পজিটিভ হতে পারে। তার মানে কেউ যদি আপনাকে বলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ তুমি সবসময় ঋণাত্মক পাবা, কথাটা সত্য হবে? হবে না। না। এই জন্য এটা বুঝাচ্ছি। আপনারা দেখবেন যেখানে সত্য মিথ্যার কথা বলে দিই ওইখানে জেনারেলি এই ভুলগুলো করে থাকে মানুষ। জেনারেলি ম্যাক্সিমাম টাইম আপনার ধরেন যে 100%-এর মধ্যে 95% ভুল হবেই। অনেকে এটা ভুল কনসেপশন নিয়ে রাখবেই। ঠিক আছে, এই জন্য এই জিনিসগুলো এইভাবে আপনাদের মতামতগুলো জেনে দেন ওইটা বলার চেষ্টা করি। সবাই ক্লিয়ার? ভাইয়া এটা কি 0 হওয়ার সম্ভাবনা আছে? ওয়ার্ক ডান ডিসপ্লেসমেন্ট জি। করাইলেন না, ওয়ার্ক ডান কত? 0 তাহলে বলেন। আছে। এটা কি করেছিলাম? এলংগেট করেছিলাম। বাকিরা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আদিবার কথা তো আমরা শুনবো না, আপনি একটু মেসেজ দিয়েন না বুঝতে পারলে। এবার আসেন তাহলে আমরা সামনের স্লাইডে চলে যাই, যদিও আজকে কোনো স্লাইডই রেডি করিনি। আসেন এখন আমরা শিখব যে এরিয়া আন্ডার ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কার্ভ কার কার মধ্যে রিলেশন পড়ব, এরিয়া বের করব। লিখে নেন সবাই, এরিয়া আন্ডার ফোর্স ডিসপ্লেসমেন্ট কার্ভ। এখন রিলেট করতে পারবেন। কাজ গতিবিদ্যা পড়তেছেন না? সেখানে পড়াইছিলাম না যে এরিয়া, গতিবিদ্যার মধ্যে কিভাবে পড়াইছিলাম মনে আছে? যে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া কি দেয়? ভেলোসিটি বলেছি, ইসরাত বলেন। ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া থেকে আমরা কি পাই? দূরত্ব না সরণ? সরণ, তাই না? লামিয়া বলেন তো, দ্রুতি টাইম গ্রাফের থেকে আমরা কি পাই এরিয়া থেকে? দূরত্ব না সরণ? দূরত্ব পাই। দূরত্ব পাই, তাই না? এগুলা কিন্তু সাস্টের কোশ্চেন যেগুলা বললাম। ঠিক আছে, তো দেখেন আমরা এগুলো আমরা জেনে আসছি যে এটা থেকে একটা থেকে দ্রুতি পাই, একটা থেকে দূরত্ব পাই। কিভাবে পাই মনে আছে? যে আপনাদের কিভাবে করে বুঝাইছিলাম যে এখানে যদি একটা ওয়াই অ্যাক্সিস হয় এবং এই দিক বরাবর যদি একটা এক্স অ্যাক্সিস থাকে, এখন এই এক্স এবং ওয়াই অ্যাক্সিসে যদি এরকম এলোমেলো টাইপের কোনো কার্ভ থাকে, ঠিক আছে, তাহলে কার্ভ থাকলে এইটার ইনিশিয়াল পজিশন যদি হয় এইটা এক্স আই এবং এর ফাইনাল পজিশন যদি হয় এইটা এক্স এফ, ঠিক আছে, দেন আমরা কিভাবে বের করতাম তার এরিয়া? তার এরিয়া থেকে এইটার ইন্টিগ্রেশন করলে আমরা কি পেতাম? তার এরিয়া পেতাম না? মনে আছে? এইটুকুর কি করতাম? ইন্টিগ্রেশন করতাম। কিভাবে করতাম? আগে ক্ষুদ্র এক্সে ডিসপ্লেসমেন্ট করে নিতাম। আবার কি এগুলা বোঝানোর দরকার আছে? তো মনে হয় না, তাই না? তাহলে একবার ক্ষুদ্র এক্স অ্যাক্সিসগুলোকে আমি ভাগ করে নিতাম, ভাগ করার পরে এরপরে হচ্ছে যে এর রেসপেক্টে ওয়াইগুলো নিয়ে আমরা ওইটার সামেশন করতাম এবং যার ফলে আমরা কি পেতাম? তার এরিয়া পেতাম, ঠিক না? এরপরে এই ছোট ছোট এইগুলাকে আমরা কি করে নিতাম? যোগ করে নিতাম। দেন সেখান থেকে আমরা কি বের করেছিলাম? তার এরিয়া বের করেছিলাম, ঠিক আছে? তাহলে তার এরিয়া কি হবে? ক্ষেত্রফল। তাহলে এটা কি হবে? ওয়াই ডিএক্স হতো না? এইটুকু কি মনে আছে আপনাদের? এটাই তো ছিল, নাকি আগের জিনিসগুলো এক্সপ্লেন করতে হবে? এখানে ছিল ভি, এখানে ছিল টাইম গ্রাফ টি। ভিটি গ্রাফের মধ্যে আমরা কি বের করেছিলাম? ভি ইন্টু কত? ডিটি বের করেছিলাম না? ওই যে এইখানে ডেল্টা এক্স গুলাকে জিরোর কাছাকাছি, টেন্স টু জিরোর কাছাকাছি নিয়ে যেতাম, তারপরে আমরা কি পেতাম? তার এরিয়া পেতাম, এবং এরিয়াটা আমাদের কি দিত? দূরত্ব দিত, অথবা কি দিত? সরণ দিত, ঠিক আছে? তাহলে এইখানে ঘটনাটা কি ঘটবে? ক্ষুদ্র এক্স অ্যাক্সিস বরাবর ক্ষুদ্র ডিসপ্লেসমেন্ট হবে কার রেসপেক্টে? ওয়াই রেসপেক্টে, এবং তাকে যদি আমি সামেশন করি তাহলে কি পাবো? তার এরিয়া পাবো না? এটা কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। গতিবিদ্যার কনসেপ্ট ছিল, তাই না? তাহলে এটা যদি বুঝতে পারি তাহলে এখন দেখেন তো আমাদের কার কার ডিসপ্লেসমেন্ট কার্ভ বের করতে বলা হয়েছে? ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের কার্ভ। তাহলে কার 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 মধ্যে? ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে। তাহলে দেখেন এটা হচ্ছে কি? ফোর্স, এবং এটাকে ধরে নিলাম
এক্স মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তাহলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী যদি আমি গ্রাফ আঁকতে চাই তাহলে গ্রাফটা কি পাবো, কেউ বলতে পারেন? এফ ইজ ইকাল টু কি জানি আমরা, স্প্রিং ফোর্স মাইনাস কে এক্স না? তাহলে এইটার যদি আমি গ্রাফ আঁকতে চাই তাহলে কি আসবে বলেন তো? ধ্রুবক নাকি ভাইয়া? গ্রাফটা কেমন হবে দেখতে? এটার সাথে রিলেশন করেন, y ইজ ইকাল টু মাইনাস এম এক্স, মূলবিন্দুগামী। মূলবিন্দুগামী। এখন কিভাবে আঁকবো, এইভাবে আঁকবো নাকি এইভাবে আঁকবো? ঋণাত্মক দিক দিয়ে আঁকবো। এইভাবে আঁকবো না, জি নেগেটিভ দিকে? ভাইয়া। কিভাবে বুঝছি যে এইভাবে আঁকতে হবে, কেউ একজন বলেন তো, দেন আমি এক্সপ্লেন করতেছি। ওই যে মাইনাস আছে। কারণ এইখানে ঢালটা কি নেগেটিভ, তাহলে ঢাল নেগেটিভ আমরা কিভাবে বের করতে পারি? কখন বুঝবো যে ঢাল নেগেটিভ হচ্ছে, কখন বুঝবো? থিটা এর থেকে বড় হলে। থিটার ভ্যালুটা 90 ডিগ্রি থেকে যদি বড় হয় তখন আমাদের ঢাল কি হয়, নেগেটিভ হয় না? তাহলে এইটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করেছিলাম, টেন থিটা দ্বারা না? এটাও গতিবিদ্যার কনসেপ্ট, কিন্তু আমরা গতিবিদ্যায় শিখে আসছি। যারা নতুন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই বলবেন, ঠিক আছে? তাহলে দেখেন এখানে আমরা ঢাল কি জানি, টেন থিটা, টেনজেন্ট থেকেই তো পাই। তাহলে এইটার থিটার ভ্যালু যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে তাহলে সেটা কি হবে, পজিটিভ হবে। টেন থিটা পজিটিভ ভ্যালু আসবে, তার মানে ঢালও পজিটিভ আসবে। যদি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হয় তার মানে 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় হলে সেটা কি আসবে, নেগেটিভ আসবে। তাহলে এখন দেখেন আমরা এই প্রত্যেকটা পয়েন্টে চাইলে ঢাল বের করতে পারি না। কিভাবে বের করব, তার এক্স অ্যাক্সিস বরাবর এখানে একটা রেখা টানবো, যে কোনো পয়েন্টে। ধরেন এই পয়েন্টে তার ঢাল বের করতে যাচ্ছি, তাহলে এই পয়েন্টে আমাকে কি করতে হবে, ভার্টিক্যালি হরিজন্টালি এক্স অ্যাক্সিস এঁকে নিতে হবে। এই পয়েন্টে যদি আঁকতে চাই তাহলে এই পয়েন্টে কি করব, আমরা হরিজন্টালি এক্স অ্যাক্সিস আঁকবো। দেন সেটাই কি করতে হবে, এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক থেকে ঘুরবো এবং তার টেন থিটাটাকেই কি বলা হয়, ঢাল বলা হয়। তাহলে এখন বলেন এই থিটার ভ্যালুটা 90 ডিগ্রি থেকে বড় না ছোট? 90 ডিগ্রি থেকে অবভিয়াসলি বড়। যেহেতু 90 ডিগ্রি থেকে বড় তার মানে ঢাল নেগেটিভ, এবং আমাদের ঢাল কি আসছে, নেগেটিভ হওয়ার কথা ছিল, এবং এটাই কিন্তু হয়েছে। দেখেন এই পয়েন্টের জন্য আঁকেন, তাহলে পজিটিভ দিক থেকে ঘুরেন, তাহলে থিটার ভ্যালু কি 90 ডিগ্রি থেকে বড়। এইটার জন্য আঁকেন, তাহলে থিটার ভ্যালু কি 90 ডিগ্রি থেকে বড়। যেহেতু থিটার ভ্যালুটা সব ক্ষেত্রে 90 ডিগ্রি থেকে বড়, তার মানে আমরা কি বলতে পারবো, টেন থিটা কি আসবে, নেগেটিভ আসবে। এবং মাইনাস কে এক্সটাই তো তার ওইটার সিমিলারলি ঢাল মিন করতেছে, তাই না? এটা মিন করতেছে, এটা হচ্ছে এটা এবং এটা হচ্ছে এটা। তাহলে এইটাই হচ্ছে কি তার এফ এক্স গ্রাফ। অর্থাৎ আপনাকে যদি পরীক্ষার হলে জিজ্ঞেস করে যে এফ এক্স এর গ্রাফ কোনটা হবে, তাহলে আঁকা সম্ভব না? অবভিয়াসলি কিন্তু আঁকা সম্ভব, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমরা কি জানি, এইটার যদি আমি এরিয়া বের করি, ঠিক আছে, এর যদি আমি এরিয়া বের করি তাহলে আমি কি পাবো? ধরেন যে আমাকে বের করতে বলা হয়েছে যে এইটুক পর্যন্ত এই এক্স ডিসপ্লেসমেন্ট, আমি কোন দিকে আসছি, মাইনাস এক্স ডিসপ্লেসমেন্ট করছি। তাহলে এই মাইনাস এক্স ডিসপ্লেসমেন্টের জন্য তার এরিয়া কি আসবে, কেউ বলতে পারবেন? এইটুকুর জন্য তাহলে কি লিখবো আমরা, মাইনাস এক্স ডিসপ্লেসমেন্টের জন্য ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স লিখবো না? তাহলে এফ এক্স ডিএক্স এটাই তো লিখবে যে এটার সাথে মিলন। তাহলে কত আসবে, এইটা কি এফ এক্স না, এফ এস পি। তাহলে এটাকে বললাম এফ এস পি ইন্টু কত, ডিএক্স। আচ্ছা এইটা কি তার এরিয়া দিবে। ইন্টিগ্রেশন ফলে আমরা কি পাই, এরিয়া পাই না, যে ইউনিক মেথড কোনো কিছুর এরিয়া বের করার জন্য। তাহলে এটা যেন আমরা কি পাবো, এরিয়া পাবো। আর এই এরিয়াটাই দেখতে কার মতো মনে হচ্ছে, একদম কাজ ক্ষমতা শক্তি প্রথম ক্লাস। কার মতো মনে হচ্ছে, ওয়ার্ক ডান না, ভুলে গেছেন? তাহলে এটা কি আসবে, কৃত কাজ আসবে। বুঝতে পারছেন এটা? তাহলে এর থেকে আমরা কি পাবো, কৃত কাজ পাবো। অর্থাৎ এটার যদি আমি কি করি, এরিয়া বের করি, এফ এক্স গ্রাফের যদি আমি এরিয়া বের করি তাহলে সেটা কি আসবে, কৃত কাজ আসবে। আচ্ছা এখন কথা হচ্ছে যদি এটা যদি কৃত কাজ আসে, ওই কৃত কাজের ভ্যালুটা কি আসবে, বের করা সম্ভব না? এটা দুইভাবে বের করা যায়। এখন দেখেন এটা তো আর এলোমেলো টাইপের কোনো গ্রাফ না, এটা কি একটা ট্রায়াঙ্গেল না?
রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের গ্রাফ বের করা কি আমরা জানি না যে কি আসবে, তার এরিয়া কি হাফ ইন্টু ভূমি ইন্টু হাইট, ঠিক কি না? তাহলে আমি এইখান থেকে লিখতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত আসবে, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, এটাই তো তার এরিয়া। ইন্টিগ্রেশন প্রসেসটা বাদই দিলাম, একটু পরেই করলাম, সমস্যা নাই, দেখবো যে দুইটা সেম আসে কিনা। তাহলে কত আসবে, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে এখানে বেস কত বলেন, বেস কত, মাইনাস মাইনাস এক্স। এখন মাইনাস এক্স যদি আমি ম্যাগনিটিউড ওয়াইজ চিন্তা করি তাহলে এখানে শুধু এক্স লিখতে পারি না, ম্যাগনিটিউড ওয়াইজ চিন্তা করতেছে আপনি মাইনাস দিতেই পারেন, অসুবিধা নেই। মাইনাস দিলে সেটা কি মিন করতেছে, তার ডাইরেকশন সহকারে বের করতেছেন। আমি যদি ম্যাগনিটিউড ওয়াইজ লিখি তাহলে পজিটিভ এক্স লেখা যায়, ঠিক আছে। হাইট কত, এফএস না, হাইট কত আসবে, এফএস। হাইট যদি এফএস আসে তাহলে এফএস এর ভ্যালু কত, কে এক্স না, ম্যাগনিটিউড ওয়াইজ লিখলাম, তাহলে এখানে কত আসবে, কে এক্স আসবে। তাহলে এখান থেকে কত আসতেছে, হাফ কে এক্স স্কোয়ার, এটাই তো তার ওয়ার্ক ডান। বুঝতে পেরেছেন? অথবা আপনি যদি বলেন না স্যার আমি এভাবে করব না, আমি ইন্টিগ্রেশন প্রসেসে করব, কারণ আমি এটাতে যে রেজাল্ট পাচ্ছি এটা তো এরিয়াই বের করতেছি, ক্ষেত্রফলই বের করতেছি, তাহলে ইন্টিগ্রেশন প্রসেসেও তো আমাকে এটা তার কি দিবে, ক্ষেত্রফলই দিবে, তাহলে কি আমি এটা পাবো না? অবশ্যই পাবো। দেখেন এফএস এর ভ্যালু কি, কে এক্স, ম্যাগনিটিউড ওয়াইজ লিখলে কে এক্স ইন্টু কত, ডিএক্স। ওকে, এটাই কি দিবে, তার ওয়ার্ক ডান দিবে। তাহলে এটাই যদি তার ওয়ার্ক ডান দেয়, এখন বলেন কেটা কনস্ট্যান্ট বাহিরে নিয়ে আসতে পারি, তাহলে এক্স ডিএক্স। তাহলে এক্সকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, এক্স স্কোয়ার বাই টু না। এক্স ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে কত আসবে, উপরে মনে মনে 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে কত আসবে এখানে, এক্স স্কোয়ার বাই টু। তাহলে এখান থেকে লিখতে পারি কত, এক্স স্কোয়ার বাই কত, টু। তার মানে আমি যদি হাফটাকে সামনে নিয়ে আসি তাহলে কি আসবে, হাফ কে এক্স স্কোয়ার। ভাইয়া প্লাস দিয়ে দিব না? প্লাস সি দেন, এখানে প্লাস সি আমরা তো বাউন্ডারি কন্ডিশনেই নিচ্ছি এক পক্ষে, তাই না, যে এখান থেকে 0 থেকে x পর্যন্ত নিচ্ছি, প্লাস সি না দিলেও হয়। 0 থেকে কত পর্যন্ত নিচ্ছি, x পর্যন্ত না, তাহলে x এর ভ্যালু বসায় দেন, xই তো। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ লামিয়া, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল। তাহলে এগুলো আমরা কিসের জন্য লিখতেছি বলেন তো, ম্যাগনিটিউড ওয়াইজ। বুঝতে পেরেছেন সবাই, হ্যাঁ অথবা না বলেন, নাকি কঠিন লাগতেছে? জি এগুলো কিন্তু সব পূর্বের আলোচনা, আমি জাস্ট এটাকে আপনাদের প্রসেসগুলো ধরায়া দিচ্ছি, আর কিছু না, কিন্তু প্রসেসগুলোকে জাস্ট দেখায় দিচ্ছি যে এটা মানে হচ্ছে এটা। এখন যদি ধরেন যে এটা তো ট্রায়াঙ্গেল ছিল, এই জন্য আমি লিখতে পারছি সুন্দর করে, যে ট্রায়াঙ্গেল না থেকে এরকম এলোমেলো কোনো কার্ভ থাকতো প্রথমটার মতো, যে প্রথমটা যেটা দেখাইলাম এলোমেলো টাইপের, যদি এখানে কোনো কার্ভ থাকতো তাহলে কি আমি এভাবে লিখতে পারতাম? পারতাম না কিন্তু। বাট আমি যদি ইন্টিগ্রেশন করতাম তাহলে কিন্তু আমি সঠিক রেজাল্টই পেতাম। এটা কি বোঝা যাচ্ছে? এই জন্য গতিবিদ্যা যখন পড়াইছিলাম তখন লিখাইছিলাম যে এটা একটা ইউনিক মেথড কোনো কিছুর এরিয়া বের করার জন্য, ইন্টিগ্রেশন প্রসেসটা, তাই না? ওকে, নুসরাত বুঝতে পেরেছেন? আদিবা বুঝতে পেরেছেন কিনা জানান, দেন আমরা নতুন একটা টপিকসে যাব। জি ভাইয়া। ওকে, আদিবা আপনি বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার আসেন, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আজকে থেকে শুরু হবে, ঠিক আছে? টপিকসটার নাম হচ্ছে কাইনেটিক এনার্জি। আচ্ছা, কাইনেটিক এনার্জিটা লেখার আগে আরেকটু যদি পেছন থেকে আসি তাহলে একটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। কি বললাম, মেকানিক্যাল এনার্জি লিখে নেন। আমরা তো এখন মেকানিক্যাল পার্টই পড়তেছি, তাই না, ফিজিক্সের। মেকানিক্যাল এনার্জি,
এখন এই মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে যান্ত্রিক শক্তি, তাই না? এই যান্ত্রিক শক্তিটাকে বা মেকানিক্যাল এনার্জিটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই যান্ত্রিক শক্তিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি বাংলায় কি বলা হয় এটাকে? গতি শক্তি। আরেকটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি যেটাকে বাংলায় বলা হয় বিভব বিভব শক্তি। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি এবং আরেকটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এখন আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে যান্ত্রিক শক্তিটা কি, এটা আপনারা আমাকে বলবেন, বাট তার আগে আমি জিজ্ঞেস করব যে কারো কোনো আইডিয়া আছে কি না যে গতিশক্তি বলতে আমরা কি বুঝি? গতিশক্তি বলতে আমরা কি বুঝি? কারো কোনো আইডিয়া? খুব বেশি পারতে হবে তা না, কোনো আইডিয়া আছে নাকি সেটাই বলেন, যতটুকু আইডিয়া আছে। কারো আইডিয়া নেই? ইসরাত, জি ভাইয়া। গতিশক্তি বলতে কি বুঝি বলেন? লামিয়া বলেন তো। ভাইয়া ওই যে কোনো বস্তুকে যদি উপরে উঠাই তাহলে সেটার ভিতরে যে বিভব শক্তিটা সঞ্চিত হয় তারপর যে বেগে পড়ে সেটা তো গতি শক্তি নেই। আচ্ছা, এমন কিছু। ওকে, নুসরাত, আপনার কোনো আইডিয়া? লামিয়া আপু যেটা বলছেন এটাই তো আমার আইডিয়া। আচ্ছা, সবার আইডিয়া তাহলে এটাই। আমরা তো আদিবার কথা শুনতেই পাই না, তাহলে আদিবাকে আর জিজ্ঞেস করলাম না। এখন দেখেন, কাইনেটিক এনার্জি বলতে আমরা কি বুঝি? সিম্পল হিসাব, সেটা হচ্ছে কি এনার্জি পজেসড বাই এ বডি বাই দ্য ভার্চু অফ ইস মোশন। অর্থাৎ তার গতির কারণে যে পরিমাণ শক্তিটা ধারণ করে সেটাকে আমরা কি বলবো? গতিশক্তি বলবো। কোনো বস্তু গতির কারণে যে শক্তি ধারণ করে তাকে কি বলা হবে? তার কাইনেটিক এনার্জি বলা হবে। এটা সিম্পল ভাষায় বলা যায়। যেমন ধরেন আপনি প্রথমবার হচ্ছে যে 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে পারতেন, তারপরে ধরেন যে একটু এনার্জি ড্রিঙ্ক খেলেন, তো পরে দেখলেন আপনি 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে পারতেছেন, তাহলে কার গতিশক্তি বেশি হবে? যে 5 বেগে দৌড়াচ্ছে তার, নাকি যে 10 বেগে দৌড়াচ্ছে তার? যে 10 বেগে দৌড়াচ্ছে। 10 বেগে দৌড়াচ্ছে। আমি কিন্তু এখানে কম্পেয়ার করতেছি না, ঠিক আছে? আপনার নিজেরই এক সময় আপনার ইয়ে ছিল, ব্যাগ ছিল ধরেন যে 5, এক সময় ব্যাগ হয়েছে 10, ওইটাকে ইনক্রিজ করে, তাহলে আপনি কি করতেছেন? গতিশক্তি বাড়াচ্ছেন। কথা বুঝতে পারতেছেন? তার মানে এখানে কিন্তু আমরা কম্পেয়ার করতেছি না, বাট কার গতিশক্তি বেশি হবে এটা আমরা বুঝতে পারতেছি। অর্থাৎ যেটার মোশন কি আসবে, বেশি আসবে, মোশনের জন্যই তো আসতেছে। এই গতিশক্তিটা কেন আসতেছে বলেন তো? মোশনের জন্যই তো। কারণ আপনি স্থির অবস্থায় যদি থাকেন, ধরেন একটা বস্তুকে আমি একদম স্থির অবস্থায় এখানে রেখে দিলাম, তাহলে কি তার গতিশক্তি থাকবে? থাকবে না। তাহলে আমরা গতিশক্তির একদম সহজ সিম্পল ডেফিনেশন দিতে পারি কি, যে কোনো বস্তুর গতির জন্য যে শক্তি ধারণ করে তাকে আমরা কি বলবো? তার গতিশক্তি বলবো। গতির জন্য যে শক্তি ধারণ করবে। কথা ক্লিয়ার? এখন গতিশক্তি দেখেন, আপনি একটা বস্তুকে উপর থেকে নিচ থেকে উপরে উঠাইতে পারেন একটা ব্যাগে, আবার উপর থেকে নিচে একটা ব্যাগে ছেড়েও দিতে পারেন। তাহলে দুই ক্ষেত্রেই তো তার গতিশক্তি হতে পারে। আপনি নিচ থেকে যখন উপর দিকে একটা বস্তুকে উঠাবেন, তখন কি আপনি কোনো ব্যাগে উঠাবেন না? এখন যদি আমি ব্যাগটাকে ডিফাইন করে দিই, তাহলে কি সেই ক্ষেত্রে তার গতিশক্তি আসবে না? থাকবে কি না? থাকবে তো, ঠিক না? একদম সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কি হয়ে যেতে পারে? শূন্য হয়ে যেতে পারে। তখন আমি একটা বস্তুকে উপর থেকে নিচ থেকে উপরের দিকে ঢিল মারলাম, এখন উপরে একদম সর্বোচ্চ উচ্চতায় কোনো বস্তুর বেগ কত হয়? শূন্য হয়ে যায় না? গতিবিদ্যার জি কনসেপ্ট। তাহলে শূন্য জি হয়ে গেলে সেখানে তার গতিশক্তি কত? 0।
বাট ওই গতিশক্তি জিরো হয়েছে ঠিক আছে, ওইখানে আরেকটা শক্তি আপনার কনভার্ট হয়ে গেছে গতিশক্তি থেকে। কারণ আমরা কি জানি, এনার্জি ক্রিয়েটও করা যায় না, ডিস্ট্রয় করা যায় না, সেটা কি হয় এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এনার্জি কনজারভেশন, সামনে এগুলো নিয়ে আলোচনা করব। জাস্ট এতটুকু পরিমাণ বুঝতে পারছি কিনা যে গতিশক্তিটা আসলে কি। গতিশক্তিটা তাহলে কি দাঁড়াচ্ছে, আপনার মোশনের জন্য যে পরিমাণ এনার্জি কি করবে, পজেস করবে, সেটাকে আমরা কি বলবো, তার গতিশক্তি বলবো। আর পটেনশিয়াল এনার্জিটা কি, কেউ বলেন তো, বিভব শক্তি বলতে কি বুঝি? কোনো বস্তুকে নির্দিষ্ট একটা উচ্চতায় আনার পর যে বস্তুর উপর যে শক্তি সঞ্চিত হয় সেটাই তো বিভব শক্তি। তাই, আর কেউ? জি। সবাই কি এটাই বলবেন? একটা স্ট্যান্ডার্ড কথা বলি, এটা আসলে, হ্যাঁ, আপনারা বলতেছেন যে একটা বস্তুকে উপরে উঠাইলে যে পরিমাণ শক্তি অর্জন করবে সেটাকে আপনারা বলতেছেন হচ্ছে বিভব শক্তি। বাট এইটার আরেকটু স্ট্যান্ডার্ড ডিফিনিশন আছে। আর ওইটা যেটা আপনি বলছেন এটা পুরোপুরিভাবে কেন সঠিক না, এটা আমরা যখন পটেনশিয়াল এনার্জি পড়বো এবং আজকের ক্লাসে পড়বো তখন এটা নিয়ে এক্সপ্লেন করব, ঠিক আছে? বাট এইখানে যেহেতু আমি ছোট ছোট করে দুইটা ডেফিনেশন বুঝাচ্ছি, এই জন্য এটাতে একটু আলোচনা করে যাই। সেটা হচ্ছে যে পটেনশিয়াল এনার্জিটা কি, এনার্জি পজেসড বাই এ বডি চেঞ্জ ইন কনফিগারেশন, অর্থাৎ চেঞ্জ ইন কনফিগারেশন বা হচ্ছে আপনি কি বলতে পারেন চেঞ্জ ইন পজিশন, ঠিক আছে? অর্থাৎ আপনার অবস্থার পরিবর্তন করার ফলে, আপনার অবস্থার পরিবর্তন করার ফলে যে শক্তি ধারণ করবে সেটাকে আমরা কি বলতেছি, বিভব শক্তি বলতেছি। অবস্থার পরিবর্তন, অথবা আপনি কি করতে পারেন, শেপের চেঞ্জ করতে পারেন, সাইজের চেঞ্জ করতে পারেন কোনো বস্তুর, ঠিক আছে? অর্থাৎ এইখানে আমরা জাস্ট হচ্ছে আলোচনা করব কি কনফিগারেশনের কথা। কনফিগারেশন বলতে কি বুঝতেছি, কনফিগারেশন বলতে বুঝতেছি যে তার অবস্থার চেঞ্জ করা, সে তাকে আমি একটা অবস্থা থেকে আরেকটা অবস্থাতে নিয়ে গেলাম, সেটাকে আমরা কি বলতেছি, পটেনশিয়াল এনার্জি বলতেছি। এটাকে আরেকভাবে ডিফাইন করা যায়, এভাবে ডিফাইন করা যায়, যদি কোনো বস্তুর আমরা কি করি, ভৌত অবস্থার চেঞ্জ করি, শেপ সাইজের যদি চেঞ্জ করি, সেখানেও কিন্তু তার পটেনশিয়াল এনার্জি আসতে পারে। কথাটা কি বুঝতে পারতেছেন? তাহলে পটেনশিয়াল এনার্জি বলতে কি বুঝবো, যদি কোনো বস্তুর কনফিগারেশনে চেঞ্জ করা হয়। আর ওই কনফিগারেশনটা বলতে কি বুঝি, তার পজিশন, অবস্থা যদি চেঞ্জ করি, যে শক্তিটা সে কি করবে, পজেস্ট করবে অথবা ধারণ করবে, সেটাকে আমরা কি বলবো, তার পটেনশিয়াল এনার্জি বলবো। ওকে, তাহলে এইটা কার জন্য হচ্ছে, এটা হচ্ছে মোশনের জন্য। একদম একটা ওয়ার্ডে যদি মাথায় রাখি, এটা কার জন্য হচ্ছে, মোশনের জন্য। কাইনেটিক এনার্জি কার জন্য পাচ্ছি, মোশনের জন্য। আর পটেনশিয়াল এনার্জি কার জন্য পাচ্ছি, চেঞ্জ ইন কনফিগারেশন, চেঞ্জ ইন কনফিগারেশন। কনফিগারেশন বলতে কি বুঝি, তার পজিশনের চেঞ্জ, তাই না? কনফিগারেশন ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম যে এটা হচ্ছে কি পজিশন বুঝাচ্ছি, ঠিক আছে? অথবা কি করতে পারি, শেপ সাইজে চেঞ্জ করতে পারি, এগুলোর জন্য কি পাবো আমরা, পটেনশিয়াল এনার্জি পাবো, ঠিক আছে? তাহলে একটা পাচ্ছি মোশনের জন্য আর একটা পাচ্ছি চেঞ্জ ইন কনফিগারেশনের জন্য। তাহলে দুই ধরনের আমরা কি পাচ্ছি, দুইটা শক্তি পাচ্ছি। এখন বলেন তো যান্ত্রিক শক্তি তাহলে কি দাঁড়াবে, একটু ওয়েট। বলেন তো যান্ত্রিক শক্তি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, গতিশক্তি এবং বিভব শক্তির যে সম্মিলিত। সেটাই ঠিক না? অর্থাৎ কোনো বস্তুর মধ্যে গতি, অবস্থান অথবা ভৌত অবস্থান, কি কি অবস্থান বলেন তো? একটা হচ্ছে মোশন, গতির জন্য যে পরিবর্তন করব, তার হচ্ছে যে ভৌত অবস্থার পরিবর্তন করতে পারি, অথবা কি করতে পারি, অবস্থানে চেঞ্জ করতে পারি, পজিশনের, তাই না? চেঞ্জ করার জন্য কোনো বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করবে বা যে শক্তি ধারণ করবে, সেটাকে আমরা কি বলবো, তার যান্ত্রিক শক্তি বলবো। কথাটা ক্লিয়ার কিনা বলেন, এগুলো আমরা ডিপ আলোচনা ভাইয়া করব। বলেন।
কাইনেটিক এনার্জির স্ট্যান্ডার্ড লাইনটা আবার বলবেন? এগুলো লিখা দেবো, সমস্যা নাই। যা বলছি পুরা সব জিনিস লিখাবো, আমি জাস্ট এমনি বলে যাচ্ছি আগে। আচ্ছা ভাই। ক্লিয়ার? আমি যা বলছি এটা যান্ত্রিক শক্তি বলতে কি বুঝি, যদি কোনো বস্তুর মধ্যে গতি অথবা কি হতে পারে তার কনফিগারেশনের মানে হচ্ছে যদি পজিশনের চেঞ্জ হয়, অথবা যদি তার ভৌত অবস্থার পরিবর্তন হয়, অথবা সে অথবা সাইজের যদি পরিবর্তন হয়, তার জন্য বস্তুটা যে কাজ করার সামর্থ্য অর্জন করবে, অথবা বস্তুটার মধ্যে যে শক্তি ধারণ করবে, কাজ করার সামর্থ্যকেই তো আমরা কি বলি, শক্তি বলি না? তাহলে দুইটা কথাই তো এক। বস্তুটার মধ্যে যে শক্তি ধারণ করবে অথবা কাজ করার যে সামর্থ্য লাভ করবে, সেটাকে আমরা কি বলতেছি, যান্ত্রিক শক্তি বলতেছি। এবং দুইটা পার্টে এইটাকে ভাগ করে ফেলতে পারতেছি, একটা হচ্ছে মোশনের জন্য আর একটা হচ্ছে পজিশনের জন্য। এই টোটাল ডেফিনেশনটাই যান্ত্রিক শক্তিতে চলে গেছে এই দুইটা মিলিয়ে। কথাটা ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? ক্লিয়ার কি না? না না ভাইয়া, হ্যাঁ নাকি না, আমি শুনতে পাইনি। জি ভাইয়া। ওকে কনফিউশন নাই, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আসেন, প্রথম আমরা হেডিং দিই গতিশক্তি নিয়ে, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি অথবা গতিশক্তি। তাহলে গতিশক্তির ডেফিনেশনটা কি বলেছিলাম? গতিশক্তি হচ্ছে এনার্জি পজেসড বাই এ বডি, এনার্জি পজেসড বাই এ বডি বাই দ্য ভার্চু অফ ইটস মোশন। বাংলায় লিখাবো না ইংলিশে লিখাবো বলেন? বাংলা লিখান ভাইয়া। আচ্ছা, কোনো বস্তু গতির জন্য যে শক্তি ধারণ করে। আচ্ছা একটা মিনিট, হ্যালো, হ্যাঁ কে? আচ্ছা আমি তোর ক্লাস শেষে ফোন দিচ্ছি। কোনো বস্তু গতির জন্য যে শক্তি ধারণ করে তাকে ওই বস্তু গতিশক্তি বলা হয়। বস্তুর গতিশক্তি বলা হয়। কথাটা ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন এই গতিশক্তিটাকে যদি আমি একদম ম্যাথমেটিক্যালি ডিরেক্ট এক্সপ্রেশন করি, ঠিক আছে, এটা কিভাবে আসছে আমরা সামনের ক্লাসগুলোতে দেখব, আলোচনা করব। বাট এটাকে যদি আমি ডিফাইন করি তাহলে কি বলা যায় বলেন তো? গতিশক্তি কে ই ইজ ইকুয়াল টু কি লেখা যায়? হাফ এম বি স্কোয়ার না? তাহলে আমরা কি বলতে পারি এটাকে? কে ই ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। কে ই দ্বারা আমরা কি বলবো? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কে ই ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। এটা কীভাবে আসছে আমরা সামনের ক্লাসে দেখব, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এইখানে তার এমটা কি দাঁড়াচ্ছে? বস্তুটার মাস অর্থাৎ বস্তুটার ভর, এবং ভিটা কি দাঁড়াচ্ছে? ওই বস্তুর ভ্যালোসিটি। কথা বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে যে এটা আমরা এইভাবে লিখি, ঠিক আছে, বাট এইটার যদি রিয়েল ফর্মের কথা চিন্তা করি, আসলে বাস্তবে এটা কেমন দেখতে, ঠিক আছে, তার কথা যদি বলি তাহলে এটাকে কিভাবে লেখা হয় জানেন? একদম রিয়েল ফর্ম, কে ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি ভেক্টর ডট ভি ভেক্টর। এটা হচ্ছে তার রিয়েল ফর্ম। আপনারা যখন একটু অ্যাডভান্স লেভেলে যাবেন, ঠিক আছে, এটা একদম অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, ঠিক আছে, তখন গেলে দেখবেন যে এটাকে আমরা এভাবে লিখতে পারি।
রিয়েলিটির কথা যদি বলি তাহলে এটা কিভাবে লেখা যায়, যে হাফ এম ভি ভেক্টর ডট ভি ভেক্টর, বাট আমাদের জন্য কোনটা, কে ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, একদম সোজা সাপটা সিম্পল জিনিস। সবাই ক্লিয়ার এতটুকু পর্যন্ত? জি ভাইয়া। বাকিরা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। এই কি জানি নুসরাত খাচ্ছে আর ক্লাস করতেছে মনে হয়। ঠিক আছে, না আচ্ছা ভাইয়া। আচ্ছা দেখেন, জি ভাইয়া। না ভাইয়া জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। এবার দেখেন, বলেন গতিশক্তি তাহলে এটা কি হবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? শক্তি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ হবে না? ইট ইজ অলওয়েজ পজিটিভ। এটা বলার জন্য সবাই চুপ করে আছেন, কি হবে বলেন তো? সবসময় পজিটিভ হবে। ঠিক আছে, আমাদের জন্য এটা সবসময় পজিটিভ, বাট এটা নেগেটিভও হতে পারে। যখন আপনি হচ্ছে যে অ্যাটমিক লেভেলে পড়াশোনা করবেন, এখন তো আমরা সুপার ফেজ জিনিসগুলো দেখি, তাই না? এই যে আপনাদের লেভেলে যেগুলো আছে এগুলা কি দেওয়া আছে, সুপার ফেজ, মানে ভাসমান যে জিনিসগুলো আছে এইসব জিনিসগুলা, কথা বুঝতে পারছেন? সুপারফিশিয়াল জিনিসগুলা দেখতেছেন, বাট যখন কোয়ান্টাম অথবা হচ্ছে যে অ্যাটমিক ফিজিক্সে যাবেন তখন দেখবেন যে আমাদের কাইনেটিক এনার্জি কি হতে পারে, নেগেটিভও হতে পারে। কথাটা কি বুঝতে পারছেন? বাট আমাদের লেভেলের জন্য সবসময় কাইনেটিক এনার্জি কি পজিটিভ, এটা নেগেটিভ হতে পারে না। বাট কোথায় গেলে নেগেটিভ পাবেন, যখন হচ্ছে অ্যাটমিক ফিজিক্স নিয়ে পড়বেন বা অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, তখন এটা দেখবেন যে নেগেটিভ হতেও পারে। যা জানানোর জন্য বলে দিছি, আর কিছু না। ঠিক আছে, এরপরে আসেন কাইনেটিক এনার্জি, এটা স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি? ভেক্টর। হ্যাঁ, এই মেয়ে কি বললো? ভেলোসিটি আছে তো, ভেলোসিটির থেকে ডিরেকশন আছে। এই জন্য ভেক্টর বলছেন? উপরের রিয়েলিটি ফরম্যাটটা দেখেন তো, রিয়েল ফরম্যাটটা, স্কেলার হবে ডট। এই জন্য এটা দেখাইছি, বুঝছেন? তাহলে কাইনেটিক এনার্জি কোন ধরনের কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। কাইনেটিক এনার্জি কি? শক্তি না? এনার্জি কি? শক্তি। কাজ করার ক্ষমতা, কাজ করার যে আমরা যে একটা হচ্ছে যে কাজ করতে পারি সেটাকেই তো আমরা কি বলি, তার শক্তি বলি না? এখন কাজ যদি স্কেলার কোয়ান্টিটি হয় তাহলে কাইনেটিক এনার্জি বা শক্তি সেটাও কি আসবে, স্কেলার রাশিই তো হবে। কথা বুঝতে পারছেন? তাহলে এটা কি হবে, স্কেলার কোয়ান্টিটি হবে। ওকে, আচ্ছা এখন এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? আরো একভাবে ডিফাইন করতে পারি কাইনেটিক এনার্জিটাকে। কিভাবে? ধরেন যে কোনো বডির মাস যদি হয় m এবং ওই বডিটার যদি ভেলোসিটি v ভেলোসিটি থাকে, ঠিক আছে, তখন আমি সেটাকে ধরেন যে রেস্ট অবস্থা থেকে একটা সাম ভেলোসিটিতে নিয়ে যাই, যে কাজটা করতে হচ্ছে ওই কাজটাকে আমরা কি বলবো, কাইনেটিক এনার্জি বলবো। মোশনের জন্যই তো আসবে, তাই না? ধরেন একটা বস্তুকে আমি রেস্ট অবস্থা থেকে গতিশীল অবস্থায় নিয়ে যেতে যদি বি ভেলোসিটির প্রয়োজন হয় তাহলে তার কাইনেটিক এনার্জি কি আসে, হাফ এম বি স্কোয়ার। ওকে, তাহলে রেস্ট অবস্থা থেকে গতিশীল অবস্থায় নিয়ে যেতে যে কাজটা করতে হচ্ছে সেই কাজটাকে আমরা কি বলি, তার কাইনেটিক এনার্জি। এটা কি লিখতে হবে নাকি মনে থাকবে? লিখা দেব নাকি মনে থাকবে? লিখে দেন ভাইয়া, লেখা থাকলে পড়লে মনে হবে আবার। আচ্ছা লিখেন, কোনো স্থির বস্তুকে, আচ্ছা এইভাবে লিখেন, যদি কোনো বস্তুর ভর m এবং ভেলোসিটি b হয়, যদি কোনো বস্তুর ভর m এবং ভেলোসিটি b হয়, যদি কোনো বস্তুর ভর m এবং ভেলোসিটি b হয়, তাহলে
ওই বস্তুটিকে তাহলে ওই বস্তুটিকে স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তার গতিশক্তি বলা হয়। যদি কোনো বস্তুর ভর m এবং ভেলোসিটি v হয় তাহলে বস্তুটিকে স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তার গতিশক্তি বলা হয়। কথাটা ক্লিয়ার? সবার লেখা হয়েছে? জি ভাইয়া। জি আচ্ছা, এটাকে আমি এভাবে বলতে পারি না যে কোনো বস্তুকে গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তার গতিশক্তি বলা হয়? বলা যায় না? এটাও কিন্তু বলা যায়। বুঝতে পারছেন? কারণ মোশন যেখানে থাকবে সেখানে কি থাকবে? গতিশক্তি থাকবে। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। চলেন এটার আরেকটু ডিপ জিনিস দেখা যাক। ঠিক আছে, একটা ফরম্যাটের মাধ্যমে আমরা এটাকে বোঝার চেষ্টা করব। জাস্ট এখন আমরা হচ্ছে এনার্জিগুলো দেখে যাব, আমরা সামনে এগুলো নিয়ে হচ্ছে অনেক ক্যালকুলেশন করব। তবে বেসিকটা এটাই মাথায় রাখবেন। ঠিক আছে, ধরেন এই হচ্ছে একটা গাড়ি। গাড়ির কথা লিখলেই হচ্ছে যে আমার নুসরাতের কথা মনে হয়। আচ্ছা নুসরাত, আপনি আজকে ভালো করে গাড়ি আঁকবেন। হ্যাঁ, টাটা গাড়ি আঁকেন। জি ভাইয়া। এটা হচ্ছে আমাদের বক্স টাইপ গাড়ি, বুঝছেন? গাড়ির নাম কি আমরা জানি না। ধরেন এটা হচ্ছে BMW। ওকে, এইটার মধ্যে আমরা m ভরের একটা ব্লক রাখছি। m না বলে এটাকে আমি ভর দ্বারা ডিফাইনই করে দিই। ধরেন যে এই গাড়িটার মধ্যে 2 কেজি ভরের একটা ব্লক আছে এবং এই 2 কেজি ভরের উপরে একটা ফোর্স দেওয়া হচ্ছে। কত বলে ফোর্স দেওয়া হচ্ছে? 2 নিউটন মানের একটা ফোর্স দেওয়া হচ্ছে। একটা গাড়িটার মধ্যে কত ভরের ব্লক আছে? ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। 2 কেজি ভরের ব্লক আছে এবং এটার উপরে 2 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে। ঠিক আছে, ইনিশিয়ালি যখন ব্লকটা ছিল তখন সময় কত? 0 সেকেন্ড ইনিশিয়ালির জন্য। ঠিক আছে, আর আদিবেগ কত ছিল? একদম শুরুতেই ব্লকটা স্থির অবস্থায় ছিল। তার মানে এই গাড়িটাও কি অবস্থায় ছিল? স্থির অবস্থায় ছিল শুরুতে। ঠিক আছে, এখন ধরে নিচ্ছি যে এই গাড়িটা 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে সামনের দিকে যাচ্ছে। কত ভেলোসিটি নিয়ে? 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বা 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বললে তো আবার উল্টা হয়ে যায়। তাহলে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে গাড়িটা সামনের দিকে যাচ্ছে এবং এই গাড়িটার ভিতরে একটা ব্লক ছিল 2 কেজি ভরের। এখন ওই 2 কেজি ভরের ব্লকের উপরে 2 নিউটন মানের একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। কথাটা ক্লিয়ার? এখন আপনার কাছে কি কি জানতে চাইছে? ধরেন যে এই গাড়িটার মধ্যে একজন ব্যক্তি ছিল। ঠিক আছে, একজন কাকে বসায় দেব? ধরেন হচ্ছে যে আমাদের এখানে ছিল লামিয়া। ঠিক আছে, গাড়ির ভিতরে কে ছিল? লামিয়া। আর গাড়ির বাহিরে কে ছিল? কেউ একজন স্বেচ্ছাসেবী হিসেবে চলে আসেন। কার নাম দেব বলেন? আমি। ইসরাত। আচ্ছা ঠিক আছে, জি তাহলে হচ্ছে যে এর বাহিরে ছিল কে? ইসরাত। একজন গাড়ির ভিতরে ছিল, আরেকজন গাড়ির বাহিরে ছিল। ওকে, এখন আপনাকে কি বের করতে বলা হয়েছে? কাইনেটিক এনার্জি বের করতে বলা হয়েছে। কাইনেটিক এনার্জি কত হবে এবং সেটা কার জন্য? একবার হচ্ছে লামিয়ার জন্য কত হবে কাইনেটিক এনার্জি, এবং কাইনেটিক এনার্জি ইসরাতের জন্য কত হবে এটা বের করতে বলা হয়েছে। এখন আপনাদের এইখানে কোশ্চেনটা পুরোপুরিভাবে হয়নি, সেটা হচ্ছে কত সেকেন্ড পরে কাইনেটিক এনার্জি বের করবেন সেটাও তো বলে দিতে হবে।
তাই না? তাহলে আপনারা কাইনেটিক এনার্জি বের করবেন হচ্ছে 3 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে লামিয়ার জন্য কাইনেটিক এনার্জি কত হবে এবং ইসরাতের জন্য কাইনেটিক এনার্জি কত হবে ওকে বের করে দেখেন। এবং এইটা থেকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্টে যাব। আবার কোশ্চেন কি সবাই বুঝতে পেরেছেন? এখানে কিন্তু দুইজন অবজারভার, একজন ছিল কি গাড়ির মধ্যেই, আরেকজন অবজারভার কোথায়? গাড়ির বাহিরে। দুইজন আলাদা আলাদা অবজারভার কিন্তু। একজন স্থির অবস্থায় আছে, আরেকজন অলরেডি একটা ভেলোসিটিতে চলমান অবস্থায় আছে। ওকে, সলভ করে আমাকে বলেন কত হয়। আমি সলভ করে দেব নাকি আপনারা পারবেন? করাই দেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি ভাবছিলাম এই কথাটা আগে লামিয়া বলবে, চিন্তা করেছিলাম। লামিয়া কি ট্রাই করতেছেন নাকি আজকে? একটু ভাবতেছিলাম কি করা যায়। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, সমস্যা নাই। এবার আমি এটা সলভ করে দিই, দেখেন। ঠিক আছে, প্রসেসগুলোকে একটু বুঝে রাখেন, নতুন কিছু না কিন্তু। আচ্ছা বলেন তো, এই ব্লকটার অ্যাক্সিলারেশন কত হবে, ত্বরণ কত হবে? ব্লকটার ত্বরণ কত হবে? 1 1 না? এটা কি সবাই বের করতে পারছি? ভেরি গুড ইসরাত। কিভাবে? এইদিকে একটা ফোর্স অ্যাক্ট করতেছে 2 নিউটন, পেছনে কোনো ফোর্স নাই, তাহলে F - 0 = কত? ma। তাহলে a কত? 2। তাহলে এর অ্যাক্সিলারেশন কত আসবে? অ্যাক্সিলারেশন কত হবে? F/m। ফর্মুলা লাগে না কিন্তু। তাহলে কত আসবে? 2/2 ধরে নেন। তাহলে কত আসতেছে? 1 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এখন দেখেন পার সেকেন্ডে কত করে বাড়তেছে? 1 করে বাড়তেছে। তাহলে এই ব্লকটার 3 সেকেন্ড পরে ভেলোসিটি কত আসবে? পার সেকেন্ডে যদি 1 করে, আমরা অ্যাক্সিলারেশনটাকে কিভাবে হিসাব করি? মিটার পার সেকেন্ড, অর্থাৎ পার সেকেন্ডে কত করে বেগ বাড়তেছে? 1 করে। তাহলে 3 সেকেন্ড পরে বেগ কত আসবে? 3 মিটার পার সেকেন্ড। 3 মিটার পার সেকেন্ড না? কারণ আপনারা ফর্মুলা পছন্দ করেন, চলেন দেখি। b = কত? u প্লাস কত? at। তাহলে u ইনিশিয়ালি কত ছিল? 0। ঠিক আছে, তাহলে 3 সেকেন্ড পরে বের করতে বলা হয়েছে। এখন a কত? 1 ইন্টু কত? সময় কত? 3। তাহলে কত আসবে? 3 মিটার পার সেকেন্ড হবে না? তাহলে 3 সেকেন্ড পরে তার ফাইনাল ভেলোসিটি কত আসবে ব্লকটার? 3 মিটার পার সেকেন্ড। কথা বুঝতে পেরেছেন? এখন একটা জিনিস চিন্তা করেন, এখন যদি আপনি হচ্ছে যে কাইনেটিক এনার্জি বের করতে যান, কার জন্য? কারণ ব্যাগটা কেন বের করছি বলেন তো? আমার ব্যাগের দরকার হয়েছে কেন? কারণ কাইনেটিক এনার্জি কি ½ mv², তাই না? তাহলে তো এই ব্লকটার জন্য বের করতে চাই। কারণ ব্লকটার জন্য কেন বের করেছি আলাদা? কারণ ও লামিয়া কিন্তু ব্লকটার ভিতরে ছিল। তাহলে লামিয়া যদি ব্লকটার ভিতরে থাকে, তাহলে ওর জন্য এই বাইরের ভেলোসিটি কি কোনো কার্যকর হবে? ও কি দেখবে যে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে? ও এটা দেখবে? দেখবে না না। কিন্তু। ও কি দেখবে? এই ব্লকটা যত বেগে যাচ্ছে ও সেটা দেখবে। কথাটা কি বুঝতে পারছেন? এজন্য আমরা আলাদা করে কার জন্য এই ব্লকটার জন্য বের করেছি। তাহলে দেখেন কত আসতেছে। তাহলে কাইনেটিক এনার্জি আমরা কার জন্য? লামিয়ার জন্য। কিভাবে? এই অবজারভারগুলো তো এখন বুঝতে পারি, তাই না? এগুলা নিয়ে একদম ওই ছোটবেলার মতো আলোচনা করতে হবে? আশা করি তো করার প্রয়োজন নেই। আর যারা নতুন, যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কনফার্ম করবেন, ঠিক আছে? যদি কোনো স্টেপ মিস হয়। তাহলে কত আসবে লামিয়ার জন্য? ½ mv²। তাহলে হাফ m কত এখানে? 2। v² মানে কত? ফাইনালি ভেলোসিটি কত হয়েছে ব্লকটার? 3। তার মানে কত? 9। এখানে ক্যান্সেল আউট করেন, তাহলে কত আসবে? 9 জুল। শক্তির ইউনিট কত আসবে? এনার্জির ইউনিট জুল হবে না? জি। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো? 9 জুল আসতেছে। তাহলে লামিয়ার জন্য 9 জুল। এবার দেখেন
আমি যদি কাইনেটিক এনার্জি ইসরাতের জন্য বের করতে চাই তাহলে কি আমি সেম জিনিস পাবো? হাফ এম, এম মানে কত? 2, ঠিক আছে, বি স্কয়ার। এখন দেখেন ইসরাত কি দেখবে, ইসরাত কি দেখবে যে এই দুইটার ভ্যালোসিটি এই শুধুমাত্র ওর 3, মানে ভ্যালোসিটি হচ্ছে 3, এটা দেখবে, নাকি সে 3 + 2 5 এটা দেখবে? কোনটা দেখবে 3 বলুন তো plus ইসরাত? 3 + 3 2 plus দেখবে 2 না? জি বোঝা যাচ্ছে? সবাই কি ধরতে পারতেছে এই জিনিসটা? আমি ভাবছি ভাইয়া শুধু 2 দেখবে। শুধু 2 কেন দেখবে বলেন তো? ইসরাত কোথায় আছে? বাহিরে। বাহিরে আছে না? যদি ইসরাত বাহিরে থাকে তাহলে ও কি দুইটার ভ্যালোসিটি একই ডাইরেকশনে আছে কিনা? জি। যদি একই ডিরেকশনে থাকে তাহলে ভ্যালোসিটি কি দেখবে? দুইটা অ্যাড ভ্যালোসিটি দেখবে না? ও ঠিক আছে, রিলেটিভ মোশন কিন্তু। গতিবিদ্যা পড়বেন, অসুবিধা নেই, ভয় নেই। তাহলে কত আসবে এখানে? 5 আসবে। তাহলে এবার ক্যালকুলেশন করেন, 2 2 কাটিয়ে দেন, তাহলে কত পাচ্ছেন? 25 জুল। চমৎকার কাজ হয়ে গেছে না এখানে? একই জিনিস একজন পাচ্ছে কত জুল দেখতেছে? 9 জুল। আরেকজন কত দেখতেছে? 25 জুল, ঠিক কিনা? তাহলে এবার বলেন যে গতিশক্তি সেটা কি ফ্রেমের উপর ডিপেন্ড করে কি করে না? গতিশক্তি ফ্রেমের উপর ডিপেন্ড করে কি করে না? করে ভাইয়া। করে। তাহলে এখানে আপনারা স্টার দিয়ে লিখবেন যে আচ্ছা কেন করে গতিশক্তি ফ্রেমের উপর ডিপেন্ড করে কেন? ভেলোসিটির জন্য। ভেরি গুড নুসরাত, একদম ভালো একটা পয়েন্ট বলেছেন। কারণ ভেলোসিটি কার উপর ডিপেন্ড করে? ফ্রেমের উপর ডিপেন্ড করে। অ্যাজ ভেলোসিটি ফ্রেমের উপর ডিপেন্ড করে, তার মানে গতিশক্তিও কার উপর ডিপেন্ড করবে? ফ্রেমের উপর ডিপেন্ড করবে। এটাই আপনারা স্টার দিয়ে লিখেন, আমি লিখাচ্ছি না, আমি বলতেছি আপনারা লিখে নেন। যেহেতু ব্যাগ ফ্রেমের উপর ডিপেন্ড করে তার মানে গতিশক্তিও কি হবে? ফ্রেমের উপর ডিপেন্ড করবে। স্টার দিয়ে লিখে রাখেন, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। সবাই লিখেছেন এটা? জি ভাইয়া জি। লামিয়া লেখা হয়েছে আপনার? জি ভাইয়া, শীতের ভিতরে কথা বলতে ইচ্ছা করতেছে না। হ্যাঁ, গলা ভেঙে গেছে দেখি। জি ভাইয়া। বুঝতে পারছি। আপনারা একটা কাজ করবেন, এখন যেহেতু এই সময় গরম পানি খাবেন, ঠিক আছে? হালকা কুসুম গরম আছে না, বেশি গরম পানি তো খাওয়া যায় না একবারে, ঠিক আছে? কিন্তু হচ্ছে যে হালকা গরম পানি কিন্তু খাওয়া যায়, তো এটা খেলে দেখবেন যে ভালো লাগতেছে। আর চা খাবেন। কেমন টাইপের চা খাবেন? ওই যে আদা, তারপরে আপনার কি জানি এলাচি, দারচিনি, লং দিয়ে চা তৈরি করে না একটা, তো ওইগুলা খাবেন, দেখবেন যে বেটার ফিল হচ্ছে। বুঝতে পেরেছেন? অসুবিধা নেই। ওগুলো পছন্দ না ভাইয়া। তো আপনি কি এগুলো পছন্দ হওয়ার জন্য খাবেন? বলতে এমন খারাপ লাগে যে দেখতেই চাইনি বলা। খাবেন তো আপনার ভালোর জন্য, না হয় রং চাই খায়েন, ওইটাও ভালো কাজ করবে। যদি ওইটা একবারে পছন্দই না হয়, জোর করে খাওয়ার দরকার নেই যে আমি পারতেছি না, বাট রং চা খেতে পারেন, রং চাটা ভালো কাজ করে। ওকে, আর গরম পানিটা অবশ্যই খাবেন। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি, তাই না? কারো কোনো কনফিউশন নাই? লাইনটা তো লিখেছি, সবাই কিন্তু লাইনগুলো লিখবে, আমি যেগুলো স্টার দিয়ে লিখাই। এবার আসেন সামনে। তো এগুলা আমাদের কাইনেটিক এনার্জি, এখন আমি টপিকটা চেঞ্জ করে পটেনশিয়াল এনার্জিতে যাচ্ছি, কিন্তু এর অর্থ এই না যে কাইনেটিক এনার্জি টপিকস পড়া আপনাদের শেষ। এটা বারবার করে রিভিশন দিবেন, সামনে এগুলার উপরে বিস্তর আলোচনা আসবে এনার্জি কনজারভেশনের সময়, ঠিক আছে?
জাস্ট একটু থিমটা ধরায় দিচ্ছে এখানে, আর কিছুই না। এবার আসেন পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি মানে কি? বিভব শক্তি। তাহলে একটু আগে বলে আসছি, কার মনে আছে কেউ বলতে পারবেন? কনফিগারেশন বা ভৌত অবস্থার চেঞ্জ হবে। আরে ভেরি গুড। কনফিগারেশন মানে হচ্ছে পজিশন, তাই না? পজিশন অথবা কি ভৌত অবস্থার চেঞ্জের জন্য যে শক্তিটা ধারণ করবে সেটাকেই কি বলা হবে? তার বিভব শক্তি বলা হবে। এবার আসেন তাহলে লিখেন যে কোনো বস্তুর অবস্থান, ব্র্যাকেট দিয়ে কনফিগারেশন লেখেন। হ্যাঁ, কনফিগারেশন কি ওইখানে লিখাইছিলাম না আপনাদের? জি, আচ্ছা, এখানেও লিখেন, অসুবিধা নাই। কনফিগারেশন অথবা কি ভৌত অবস্থা, শেপ অথবা সাইজ বলতে পারেন। পরিবর্তনের জন্য যে শক্তি ধারণ করে তাকে ওই ভাই আজকে বস্তু। ক্লাস শেষের দিকে আমি একটা মানে আলাদা প্রশ্ন করব। আচ্ছা, বস্তুর বিভব শক্তি বলা হয়। সবাইকে এটা বুঝতে পেরেছি? লিখেন, একবার লিখে নেন, তারপর আলোচনা করব। ক্লিয়ার? জি। ওকে, ঠিক আছে। তাহলে এইটুক পর্যন্ত আমরা বুঝতে পারতেছি। এখন বলেন তো বিভব শক্তি ইজ ইকুয়াল টু কত? এমজি। কত? এমজিএইচ। এমজিএইচ। আমি যদি বলি আপনাদেরটা হয় নাই, রাগ করবেন? এটা মুখস্থ বলতে হয়েছে জানি। হ্যাঁ, ছোটবেলা থেকে স্যার এটাই শিখে আসছি ভাইয়া। এখন আপনি যদি আমাকে বলেন এটা ভুল হচ্ছে, তাহলে তো কি করা উচিত, তাই না? আচ্ছা, এটা হয়নি, ঠিক আছে, প্রপার না। আর কেউ ডিফারেন্ট কিছু বলবেন? ডিফারেন্ট কিছু? না লামিয়া? ভাই, এটাই আমার মাথায় আসছে। এটাই আসছে। ওকে, ঠিক আছে। এবার আসেন, যেহেতু ছোটবেলায় পড়ে আসছেন, ছোটবেলায় আসলে আপনাদেরকে ওইভাবেই শেখানো হয়েছিল। ওকে, তো এখন আমরা এটা রিয়েল ফরম্যাটটা শিখব, একদম রিয়েল ফরম্যাটটা। ঠিক আছে, যে আমরা গতিশক্তি, দেখেন বিভব শক্তির কথা বলতেছিলাম। তো আমরা দুই ধরনের ফোর্স নিয়ে কিন্তু আলোচনা করেছি না কিছুদিন আগে? একটা কি ছিল? কনজারভেটিভ ফোর্স, সংরক্ষণশীল বল। আর একটা কি ছিল? অসংরক্ষণশীল বল। তাহলে বিভব শক্তি যে আলোচনা করেছিলাম সেটা কি কনজারভেটিভ ফোর্সে আলোচনা করেছিলাম নাকি নন কনজারভেটিভ ফোর্সে আলোচনা করেছিলাম? বলেন তো, কার জন্য এই আলোচনাটা করেছিলাম? কনজারভেটিভ ফোর্সের জন্য নাকি নন কনজারভেটিভ ফোর্সের জন্য? নন কনজারভেটিভ মনে হয়, হুম, আপনারা এই যেটা দিকের উপর নির্ভর করে। আপনারা এই পড়াশোনা করতেছেন। লামিয়া বলেন। এখন সবাই মনে হয় পেজ উল্টানো শুরু করে দিছে। কার জন্য হবে? বারবার লিখাই দিছিলাম উদাহরণগুলো। ভাই ভাই প্রশ্নটা একবার কনজারভেটিভ। বলছি যে বিভব শক্তি কোন ধরনের ফোর্সের উপর ডিপেন্ড করে, বা কোন ধরনের ফোর্সের জন্য ডিফাইন করা হয় বিভব শক্তিটা? কনজারভেটিভ ফোর্স নাকি নন কনজারভেটিভ ফোর্স? কনজারভেটিভ মানে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে।
আচ্ছা, তাহলে সংরক্ষণশীল বলের জন্য আমাদের টোটাল সার্কেলের জন্য ওয়ার্ক ডান কত হতো? 0 হতো। 0। 0 হতো না? তার মানে টোটাল সার্কেলের জন্য ওয়ার্ক ডান কনজারভেটিভ ফোর্সে 0 হতো। 0 হওয়ার অর্থটা কি দাঁড়াচ্ছে? ওইখানে লাইনটা লেখাই না, এখন বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কনজারভেটিভ ফোর্সের মূল একটা বেসিক ব্যাপার কি জানেন? যে সে কাজটাকে রিকভার করতে পারে, এবং রিকভার করতে পারাটা কিন্তু হচ্ছে যে বিভব শক্তির মূল একটা কাজ। কথা বুঝতে পারছেন? আপনি যে কাজটা করতেছেন সেটা রিকভার করতে পারাটা কি বিভব শক্তির মূল একটা কাজ। যেহেতু রিকভার করাটা মেন অর্থ, তার মানে পটেনশিয়াল এনার্জিটা আমরা কার জন্য ইউজ করব? কনজারভেটিভ ফোর্সের জন্য ইউজ করব। কথাটাকে বুঝতে পারছেন? তাহলে সেটা শুধুমাত্র ডিফাইন করা হয় কার জন্য? কনজারভেটিভ ফোর্সের জন্য। কথা ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম যে বিভব শক্তি কার জন্য ডিফাইন করা হয়? কনজারভেটিভ ফোর্সের জন্য। কেন? কারণ সে রিকভার করতে পারে। ওইখানে কিন্তু এক্সাম্পল দিয়েও ছিলাম যে স্প্রিং, আইডিয়াল স্প্রিং পটেনশিয়াল এনার্জি, অথবা হচ্ছে যে আপনার গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই না? তারপরে কি বলেছিলাম আরেকটা? ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এগুলো কি ধরনের ফোর্সের উদাহরণ ছিল? কনজারভেটিভ ফোর্সের উদাহরণ। আর অসংরক্ষণশীল বলের উদাহরণ কি ছিল? ঘর্ষণ বল। ঠিক আছে, ফ্রিকশন। ফ্রিকশন। ঠিক আছে, আরও হতে পারে, যেমন হচ্ছে যে সান্দ্রতা, এগুলো তো ফ্রিকশন টাইপের জিনিস। অর্থাৎ ফ্রিকশন রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলোতে আপনার ওয়ার্ক ডানটা রিকভার করা যায় না। ঠিক আছে, যেহেতু রিকভার করা যায় না সেজন্য এগুলো নন কনজারভেটিভ ফোর্সের আন্ডারে রাখা হয়েছে। তাহলে এখন আসেন, এই পটেনশিয়াল এনার্জি যেহেতু কনজারভেটিভ ফোর্সেরই একটা কি উদাহরণ ছিল, তাহলে এর কনজারভেটিভ, এর ওয়ার্ক ডানটা কি আসবে? শক্তিতে পরিণত হবে, এবং সেটা কত? মাইনাস ডেল্টা ইউ। এটাই হচ্ছে মেইন অর্থটা। কথা বুঝতে পারছেন? তাহলে কৃতকাজ কি আসবে? চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জির সমান মাইনাস ডেল্টা ইউ। ডেল্টা ইউটা কি বুঝতেছি? চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। এখন দেখেন চেঞ্জ কেন কথাটা আসতেছে? কারণ আমরা কি বলেছি যে অবস্থার পরিবর্তন, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার পরিবর্তন করবে, একটা শেপ থেকে আরেকটা শেপে নিয়ে যাব। তাহলে অবস্থার যদি পরিবর্তন করি তাহলে কি হবে? চেঞ্জ ইন কনফিগারেশনের চেঞ্জ হবে। আর ওই কনফিগারেশন চেঞ্জটাই আমরা কি বলতেছি? ওয়ার্ক ডান বলতেছি। এবং সেটা কার জন্য? শুধুমাত্র কনজারভেটিভ ফোর্সের জন্য। এবং সেই কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডানটাই কি? বিভব শক্তি। এখানে আমার কথাটা কি বুঝতে পারতেছেন? তাহলে এটা কি আসবে? মাইনাস ডেল্টা ইউ। আচ্ছা, এটাকে যদি আমি এইভাবে লিখি, যে এইভাবে লেখা যায় না, যে ডাব্লিউ সি ইজ ইকুয়াল টু কত লেখা যায়? মাইনাস ডেল্টা ইউ মানে কি? চেঞ্জ। তাহলে কি আসবে? ইউ ফাইনাল মাইনাস কি আসবে? ইউ ইনিশিয়াল হবে। চেঞ্জ তো আমরা এইভাবে লিখি, ভেক্টরও দেখে আসছি না, যে ডেল্টা আর কি ছিল? আর এফ মাইনাস আর আই। তাহলে এখানে কি আসবে? ইউ ফাইনাল মাইনাস কত? ইউ ইনিশিয়াল। তাহলে এটাই তো কি আসতেছে? তার পটেনশিয়াল এনার্জি আসতেছে, এমজিএইচ না কিন্তু। ঠিক আছে, এগুলা কিভাবে আসছে আমি বলে দিব, অসুবিধা না। আজকের ক্লাসটা একটু সময় নিয়ে করাই, তাহলে দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের মনের যত প্রশ্ন আছে। ভাই আপনি কোন দিন কম সময় নিয়ে করান? কোনোদিন করাই নাই? না, আপনি প্রতিদিন সময় নিয়ে করেন। কি করব বলেন? এখন আমি তো বলতে পারি না যে এটা মুখস্থ কইরো, এমন কিছু বলছি বলেন তো? আজ পর্যন্ত আমার কাছে শুনছেন? শুনেন নাই। এখন যেহেতু বুঝার কথাবার্তা আসতেছে, তাহলে একটু তো সময় নিয়ে বুঝতে হবে, ঠিক না? তাহলে কি হচ্ছে? চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। তাহলে চেঞ্জ হতে হলে এখন আমি বুঝবো কিভাবে যে এটার চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? তাহলে আমাকে কি করতে হবে? একটাকে রেফারেন্স ধরে নিতে হবে না? তাহলে এখানে চেঞ্জ যখন আমরা করব তখন আমরা কি করে নেব? একটাকে রেফারেন্স ধরে নেব। ঠিক আছে, একটাকে রেফারেন্স ধরে ফাইনালি যে চেঞ্জটা হচ্ছে সেটার সাথে কম্পেয়ার করে দেখেন। এখানে কিন্তু আমরা কম্পেয়ার করতেছি, বাট কাইনেটিক এনার্জির মধ্যে কিন্তু নিজের মধ্যেই কিন্তু কম্পেয়ার করি নাই। এইখানে কিন্তু কম্পেয়ারটা হচ্ছে। কাইনেটিক এনার্জি আমরা ডিরেক্টলি পেয়েছিলাম, বাট এইখানে কি আসতেছে? কম্পেয়ারটা কিন্তু হচ্ছে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি তার চেঞ্জটা। কথাটা ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কি বলবো? তার পটেনশিয়াল এনার্জি বলবো। এখন বলেন, এগুলা আস্তে আস্তে দেখবেন, আমি ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? বাট রিয়েলটা শিখবেন, যেটা শিখবেন ভুয়া মানে আপনি হচ্ছে যে ভুল জিনিস শিখে তো লাভ নাই।
এমজিএইচ, পটেনশিয়াল এনার্জি এমজিএইচ। একদম ভুল কনসেপ্ট। কিভাবে আসছে এমজিএস এটাও দেখাবো। ওকে, এবার আসেন স্টার দিয়ে একটা লাইন লিখাচ্ছি। সেটা হচ্ছে যে বলেন তো পটেনশিয়াল এনার্জি স্কেলার রাশি হবে নাকি ভেক্টর রাশি হবে? হুম, এটা ভেক্টর হইব। এই এই মেয়েটাকে আজকে আমি কি করব আমি চিন্তা করতেছি। এটা ভেক্টর কেন হবে? এনার্জি, শক্তি ভেক্টর হবে? হুম, না, কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। কাজ শক্তি স্কেলার দিলে রাশি, শক্তি তো স্কেলার। শক্তি স্কেলার রাশি। কাজ করার সামর্থ্য কি শক্তি বলা হয়? তাহলে কাজ যদি স্কেলার রাশি হয় শক্তি কি হবে? স্কেলার রাশি। দেখেন এইগুলা যখন আমি লিখেছিলাম তখন কিন্তু এই যে যে শক্তি ধারণ করে, যে শক্তি ধারণ করার অর্থটা কি? যে পরিমাণ কাজ করতে পারে সেটাই তো হচ্ছে কি তার শক্তি। ঠিক আছে, এটাও কি স্কেলার রাশি? ইসরাত, ঘুমে ধরতেছে। আমি কি বাজে পড়াচ্ছি নাকি আপনার ঘুমে ধরতেছে? এই যার আজকে পড়া আপনাদের এখানেই বন্ধ। ইসরাতের না ঘুম বের পাচ্ছে। করা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে এটা কি বলবো? এটা একটা স্কেলার রাশি। এখন বলেন এটার ইউনিট কি আসবে? আপনাদেরকে এখন কি বলবো, কিছু বলার নেই। ইউনিট কি হবে? শক্তি, জুলিতে হবে। জুলই তো, জুলি হবে। জুলই হবে। এখন আপনাদের এই ওইটারও আমার জুল লেখানো উচিত ছিল, বুঝছেন? অসুবিধা নাই। তো এখন কথা হচ্ছে যে এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। ওইখানে একটা লাইন লিখাইছিলাম না যে স্থির অবস্থা থেকে যে গতিশীল করতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে আমরা কি বলেছিলাম? তার গতিশক্তি বলেছিলাম। এখানে কি এরকম লাইন লেখানো যাবে না যে যে যদি কোনো বস্তু তার অবস্থান চেঞ্জের ফলে যে পরিমাণ কাজ করতে হয়, অর্থাৎ ইনিশিয়াল পজিশন থেকে যদি ফাইনাল পজিশনে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে আমরা কি বলবো? বিভব শক্তি বলবো। কথা বুঝতে পারছেন? এখানেও তো আপনারা এই লাইনটা লিখতে পারেন। তাহলে লিখে নেন সবাই। কোনো বস্তুকে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে নিয়ে যেতে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তার পটেনশিয়াল এনার্জি বলা হয়, বিভব শক্তি বলা হয়। এখন কথা হচ্ছে যে এই বিভব শক্তিটা আপনি যে যদি ঘর্ষণের জন্য তো একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, তাই না? তাহলে কি সেখানে এটার বিভব শক্তি আমরা বের করব? বের করব না কিন্তু, কারণ এটা আমি প্রথমেই বলে দিছি যে কার জন্য এটা ডিফাইন করা হবে? শুধুমাত্র কনজারভেটিভ ফোর্সের জন্য। আর যেহেতু কনজারভেটিভ ফোর্সের জন্য হচ্ছে তার মানে এটার জন্যই আমরা ডিফাইন করব। এবং কেন হচ্ছে? কারণ কনজারভেটিভ ফোর্সই একমাত্র কি ফোর্স যেটাতে কি করা যায়, আপনার কাজগুলোকে রিকভার করা যায়। যেহেতু রিকভার করা যায় এবং রিকভার করাটাই হচ্ছে বিভব শক্তির মেইন একটা পয়েন্ট, সেজন্য এটা আমরা কোথায় ইউজ করব? শুধুমাত্র এর জন্য ইউজ করব। কথা বুঝছেন? নন কনজারভেটিভ ফোর্স উঠাই না ডিসপ্লেসমেন্ট করে বলে দিব না যে এটার এমজিএস কত হবে। কথা ক্লিয়ার? আর আর এখানে যেহেতু চেঞ্জ ইন পজিশন আমরা বের করতেছি, তার মানে আমাকে কি করতে হবে? মাস্ট বি ডিফাইন করে দিতে হবে একটা রেফারেন্স পয়েন্ট। পজিশনে চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না আমি বুঝবো কিভাবে? একটা রেফারেন্স পয়েন্টের মাধ্যমেই তো। তাহলে এখানে আমরা এটাও লিখব যে যখনই আমরা বিভব শক্তি ডিফাইন করব তখন অবশ্যই রেফারেন্স লেভেল নির্দিষ্ট করে দিতে হবে বা রেফারেন্স লেভেল ধরে নিতে হবে। সবাই ওই লাইনটা লেখা হলে এটা লিখেন যে যখন আমরা বিভব শক্তি নির্ণয় করব, যখন আমরা বিভব শক্তি নির্ণয় করব তখন অবশ্যই একটা রেফারেন্স লেভেল ধরে নিতে হবে। তখন অবশ্যই একটি রেফারেন্সের বাংলা কি হবে বলেন তো? মূলবিন্দু বলতে পারেন, হ্যাঁ, বা কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট বলতে পারেন। সেই রেফারেন্স লেভেল ধরে নিতে হবে। ঠিক আছে, লেখা হয়েছে এটা? জি। তারপরে আরেকটা স্টার দিয়ে লিখেন এটি শুধুমাত্র কনজারভেটিভ বলের জন্য ব্যবহার করা হয়। এটি শুধুমাত্র কনজারভেটিভ বলের জন্য ব্যবহার করা হয়।
এটি শুধুমাত্র কনজারভেটিভ অথবা সংরক্ষণশীল বলের জন্য ব্যবহার করা হয়। কথা ক্লিয়ার? জি ভাইয়া। আদিবা, আপনি বুঝতে পেরেছেন? আপনার কথা তো বুঝতেছি না, এমনিতেই আপনি নতুন, আবার তার উপরে আপনার কথাই আমরা পাচ্ছি না। ওকে, দেখেন এখন যদি আমি স্প্রিং এর জন্য তার পটেনশিয়াল এনার্জি বের করতে বলি, স্প্রিং এর জন্য, স্প্রিং কি আইডিয়াল স্প্রিং ফোর্স কোন ধরনের ফোর্স? কনজারভেটিভ ফোর্স না বলেছিলাম? তাহলে স্প্রিং এর জন্য যদি আমি পটেনশিয়াল এনার্জি বের করতে বলি, তখন সেটাকে আমরা কি নামে ডাকবো? স্প্রিং পটেনশিয়াল এনার্জি। স্প্রিং পটেনশিয়াল এনার্জি। যদি আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য বের করতে বলি, অর্থাৎ গ্র্যাভিটেশনের জন্য বের করতে বলি, তাহলে কি বলবো এটাকে আমরা? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল potential energy। তারপরে যদি বলা ইলেকট্রোস্ট্যাটিক্স এর জন্য বের করো, ইলেকট্রোস্ট্যাটিকের জন্য বের করো। ইলেকট্রোস্ট্যাটিক মানে কি বলেন তো? স্থির তড়িৎ, তাই না? তাহলে এর জন্য বের করতে বললে আমরা কি বলবো? ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি। এভাবে করে আমরা নামগুলোকে ডিফাইন করতে পারি, ঠিক আছে? যার জন্য বের করব তার জন্য এটা বলতে পারি, কারণ এগুলো আপনারা সামনে দেখবেন, ঠিক আছে? যখন মহাকর্ষ অভিকর্ষ পড়বেন তখন সেখানে আমরা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি নিয়ে আলোচনা করব। এখানেও যদিও একটু আলোচনা করে যাব, বাট ওইখানে গিয়ে একটু ডিফারেন্ট আলোচনা করব। যখন স্থির তড়িৎ পড়বেন আপনারা কোথাও, তখন দেখবেন যে স্থির তড়িতের মধ্যে আমরা স্থির হচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি দেখতেছি। তারপরে এইখানে যখন দেখব স্প্রিং এর জন্য যখন দেখব তখন দেখবেন যে স্প্রিং পটেনশিয়াল নামে জানতেছেন। তারপরে ম্যাগনেটিক ফোর্সে যখন যাবেন তখন দেখবেন যে ওইখানে লেখা আছে ম্যাগনেটিক পটেনশিয়াল এনার্জি। বাট পটেনশিয়াল এনার্জি মেইন বেসিকটা কোথা থেকে শুরু হচ্ছে? এখান থেকে। ওইটাকে আমরা এক এক নামে এক এক পর্যায়ে গিয়ে ডাকতে পারি, বুঝতে পারছেন? তো ভয় পাওয়ার কোনো রিজন নাই। আচ্ছা, কেউ আমাকে একটা কোশ্চেন করলেন না, সেটা হচ্ছে যে এটা আগে লিখেন তারপর আমি বলতেছি। লেখা শেষ হলে আমাকে বলেন। হ্যাঁ, লিখতে ভাইয়া। সবার লেখা হয়েছে? জি ভাইয়া। কেউ আমাকে এই কোশ্চেনটা করলেন না কেন যে এখানে মাইনাস কেন দিয়েছি? যেহেতু আপনারা এই কোশ্চেনটা করেন নাই, আমি এই কোশ্চেনটা করেছি, তাই আপনারা আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই জানাবেন যে এখানে মাইনাসটা কেন ইউজ করা হয়েছে। আমি আপনাদের কাছ থেকে শুনতে চাইব। এই সূত্র যা আছে এটাই তো আমরা জানি না, আবার মাইনাসের খবর কিভাবে জানবো? সূত্র মানে কি? সূত্র না, এটা মাইনাস কেন হয়েছে এটা আপনারা আপনাদের টিচার আছে বা যেখানে পারেন আপনারা জানার চেষ্টা করবেন, সার্চ আমাদের করবেন। ফিজিক্স আপনি তো আপনাকে জিজ্ঞেস করলাম ভাইয়া মাইনাস কেন হয়েছে। হবে না, হবে না, আমি তো বলে দিব না এখন, ঠিক আছে? আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে এটা কেন মাইনাস হয়েছে, মাইনাসটা কেন দিয়েছি। পটেনশিয়াল এনার্জি চেঞ্জটা তো বুঝলাম। আচ্ছা, ডেল্টাটা সূত্র বললো নুসরাত, এটা কি সূত্র লিখেছি বলেন তো? আমরা তো ওই যে ডিফাইনই করে আসছি যে কি অবস্থার পরিবর্তন। তাহলে অবস্থার পরিবর্তনের জন্য যে শক্তি ধারণ করে সেটাকেই তো আমরা পটেনশিয়াল এনার্জি বলতেছি। তাহলে ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি এবং ফাইনাল পটেনশিয়াল এনার্জি যে ডিফারেন্সটা, সেটাই তো আমরা লিখলাম। এখানে তো সূত্র ইউজ করি নাই না। দেখেন তো, ডেল্টা ইউ মানে কি? ফাইনাল পটেনশিয়াল এনার্জি মাইনাস কত? ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি। ব্যাক তো দেখে আসছেন। তাহলে এটাতে এইটুকু তো ফর্মুলা না, এটা তো নর্মাল কনসেপ্ট। চেঞ্জ বলতে আমরা কিভাবে বুঝাই? যখন ডেল্টার কথা বলেছিলাম, ডেল্টা ডি এর কথা, তখন দেখেন বারবার করে বলেছিলাম যে ডেল্টা ফিজিক্সের আমরা যেখানেই লিখবো সেখানেই কি বুঝাবে? এটা
চেঞ্জ বুঝাবে, আর ডি যেখানেই লিখবো সেখানেই কি বুঝাবে, তার ইনস্ট্যান্টেনিয়াসটা বুঝাবে। তাহলে এখানে ডেল্টা লিখেছি, এটা মানে তার চেঞ্জ বুঝাচ্ছে, এবং এটাই তো লিখেছি, ফর্মুলা তো না। কথা বুঝছেন? জি বাট জি এখানে বুঝতে পারছি, এখানে আমি ইন্ডিকেট মাইনাসটা, করার জন্য বলছিলাম। আচ্ছা তাহলে এখানে মাইনাসটা কেন আসছে এটা আপনারা আমাকে জানাবেন, যেভাবে পারেন সার্চ দিয়ে পারেন, যেখান থেকে পারেন, আরেকজন কাছ থেকে জেনে পারেন, আমাকে জানাবেন এটা কেন মাইনাস হয়েছে। আমি এটা আপনাদের কাছ থেকে নেব, যেহেতু আপনারা আমাকে বলেন নাই সেহেতু আমি আপনাদের কাছ থেকে নেব। আমাকে বললে এখনই আমি বলে দিতাম। ঠিক আছে, এবার আসেন আমরা প্রথমেই শিখবো হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। আর আরেকটা কথা বলে দিই, এখন থেকে কিন্তু আর বলবেন না যে কি বিভব শক্তি মানে কি এমজিএইচ, বলবেন? কেউ বলবেন? না। বলবেন না কিন্তু। বিভব শক্তি মানে কি চেঞ্জ ইন কনফিগারেশন, ঠিক আছে, বা চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। আসেন এখন ওই যে আপনারা কিভাবে এমজিএইচ বলতেন এই জিনিসটা আমরা এখন শিখব। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। এটাকে আমরা ভালোবেসে জিপিইউ নামে বলতে পারি, জিপিই। বুঝতে পারছেন? জিপি বলতে কি বুঝি? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ওকে। চলেন ভালো করে সবাই মনোযোগ দিবেন, এই কথাগুলোই বইতে দেখবেন বুড়ি বুড়ি আকারে লাইন বাই লাইন আকারে অনেক কিছু লিখছে। ঠিক আছে, আপনার ওই বইও পড়তে হবে না, আমার কথাগুলো শুধু কনসেন্ট্রেশন সহকারে দেখবেন। ওকে, আচ্ছা কথা কি দেখা যায়? শোনা যায়। হ্যাঁ, তাহলে কনসেন্ট্রেশন আকারে শুনবেন, আপনারা ভুলও ধরতে পারেন না। কোথায় যাব? ভাই আমরা সরল মনের মানুষ, যা বলেন তাই। কি অবস্থা! এই কথা বললেন না, এটা তো ইমোশনাল কথাবার্তা, যে আপনার উপরে আমরা বিশ্বাস করেছিলাম, তাই না? দেখেন এই অ্যাম্বরের ব্লকটা কোথায় আছে? গ্রাউন্ডে আছে। কোথায় রাখছি এটা? গ্রাউন্ডে রাখছি। ঠিক আছে, দর্পণের উপর রাখি নাই, রাখছি গ্রাউন্ডে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা পয়েন্ট। এখন আমি কি করলাম, এই অ্যাম্বরের ব্লকটাকে এইখানে নিয়ে আসলাম, এই উচ্চতায় নিয়ে আসলাম, উঠাইয়ে উপরে নিয়ে আসছি। কত উপরে নিয়ে আসছি? এই উচ্চতায় নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে অ্যাম্বরের বস্তুটাকে আমি কোথা থেকে কোথায় নিয়ে আসছি? ভূমি থেকে এই উচ্চতায় নিয়ে আসছি। সবাই লিখবেন না, এখন মনোযোগ দিয়ে দেখেন, কারণ এই কনসেপ্টটা আপনাদের শেখা জরুরি। ওইটা হচ্ছে যে ডাইরেক্ট বলে দে যে এমজিএইচ, কথা বুঝতে পারছেন? এখন দেখেন আমরা কি পড়েছি, যে পটেনশিয়াল এনার্জিটা কি? চেঞ্জ ইন কনফিগারেশন বা হচ্ছে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি, তাই না? পটেনশিয়াল এনার্জির যে চেঞ্জটা সেটা, তাইলে আমি যে প্রথমে গ্রাউন্ডে ছিলাম, এই গ্রাউন্ডের পয়েন্টটাকে আমি এ পয়েন্ট বলতেছি। ঠিক আছে, গ্রাউন্ডের পয়েন্টটাকে কি বলতেছি? এ পয়েন্ট। এবং যে উচ্চতায় গেছি এইটাকে আমি বলতেছি বি পয়েন্ট। তাহলে এ পয়েন্টে কি একটা তার পটেনশিয়াল এনার্জি ছিল? দেন এ পয়েন্ট থেকে আমি যখন বি পয়েন্টে আসছি তখন তার আরেকটা পটেনশিয়াল এনার্জি হয়েছে। তাহলে এই দুইটার যে চেঞ্জ সেটাকেই তো আমরা কি বলতেছি? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বলতেছি বা পটেনশিয়াল এনার্জি বলতেছি। কথাটা তো বুঝতে পারতেছি, তাই না? এখন কথা হচ্ছে যে আমি একটা লাইন স্টার দিয়ে লিখাইছি যে পটেনশিয়াল এনার্জি যেহেতু চেঞ্জ বুঝতেছি, তার মানে এখানে আমাকে কি করতে হবে? চেঞ্জ বুঝতে হলে একটাকে রেফারেন্স পয়েন্ট ধরে নিতে হবে, ঠিক কিনা? তাহলে রেফারেন্স পয়েন্ট যদি ধরে নেই, তাহলে ধরেন যে আমি এ পয়েন্টটাকে রেফারেন্স পয়েন্ট ধরে নিচ্ছি। এ পয়েন্টটাকে কি পয়েন্ট ধরে নিচ্ছি? রেফারেন্স পয়েন্ট ধরে নিচ্ছি। ভালো করে মনোযোগ দেব, হ্যাঁ। এ পয়েন্টটাকে যদি রেফারেন্স পয়েন্ট ধরে নেই, তাহলে এইখানে তার পটেনশিয়াল এনার্জি কি আসবে? ইউএ। এবং এইখানে তার পটেনশিয়াল এনার্জি কত আসবে? ইউবি। আচ্ছা এখন ধরেন যে আমি যদি এ পয়েন্টটাকে তো রেফারেন্স পয়েন্ট বলতেছি, এখন এ পয়েন্ট থেকে যদি আমি বি পয়েন্টে বস্তুটাকে নিয়ে যাই, তখন আমার পটেনশিয়াল এনার্জি কত হবে সেটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে কিভাবে বের করব একটু দেখি। ধরেন আমি যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাব কোনো বস্তুকে, তখন এটা এই যে আমরা বলতেছি যে পটেনশিয়াল এনার্জি, এটা কার জন্য ডিফাইন করা হয়? শুধুমাত্র কনজারভেটিভ
ওয়ার্কের জন্য, কনজারভেটিভ ফোর্সের জন্য, এবং কনজারভেটিভ ফোর্স থেকে যে ওয়ার্ক ডানটা পাই সেটাই তো আমরা লিখছি কি WC ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ। কথা বুঝতে পারছেন? তাহলে এইখানে দেখেন আমি যখন এই নিচ থেকে বস্তুটাকে উপরের দিকে উঠাবো, ঠিক আছে, তখন আমি কোথা থেকে কোথায় যাচ্ছি, WA থেকে বিতে যাচ্ছি। তাহলে WA থেকে বিতে যেতে আমার ওয়ার্ক ডান কত হয়েছে, কেউ ডিরেক্টলি বলেন তো কত? ডিসপ্লেসমেন্ট হয়েছে কোথায়, উপরে, mg কোথায়, নিচে, তাহলে ওয়ার্ক ডান কত আসবে? গত ক্লাসে আলোচনা, ডিসপ্লেসমেন্ট হয়েছে কত, কোন দিকে, উপরের দিকে, তাহলে কত ডিসপ্লেসমেন্ট, এইচ ডিসপ্লেসমেন্ট, নিচের দিকে কত, mg ফোর্স, তাহলে ওয়ার্ক ডান কত, অ্যাঙ্গেল কত, 180, মাইনাস তাহলে কত আসবে, মাইনাস mg। আদিবা এটা কি বুঝতে পেরেছেন আপনি? আমরা কি জানি, fs cos থিটা জানি না, তাহলে f কত এখানে, mg, s কত, h, বাট cos থিটা ইজ আমরা কি জানি, অ্যাঙ্গেল বিটুইন কি, ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি, তাহলে cos 180 মানে কত, -1, তাহলে কত আসবে এখানে, মাইনাস mgh। আচ্ছা, যদি বি থেকে এতে আসি তাহলে ওয়ার্ক ডান কত আসবে, কেউ বলতে পারবেন? প্লাস mgh। প্লাস mgh না, কারণ কি, mg নিচের দিকে, ডিসপ্লেসমেন্টও হচ্ছে নিচের দিকে, অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, তাহলে কত আসবে, প্লাস mgh আসবে। ঠিক আছে, এখন আমি এ থেকে বি এর জন্য ওয়ার্ক ডান বের করতে চাচ্ছি, ঠিক না, আমার তো এটা দরকার নেই। এখন দেখেন এ থেকে বি এর জন্য WAB, এটার জন্য যদি আমি এখন পটেনশিয়াল এনার্জি বের করতে চাই তাহলে কি লিখবো, মাইনাস ডেল্টা ইউ লিখবো না, চেঞ্জ ইন কনফিগারেশন। তাহলে এই যে WABটা আমরা পেয়েছি, এটা কত পেয়েছি, মাইনাস mgh। ওকে, আর এই মাইনাস ডেল্টা ইউটাকে কিভাবে লেখা যায়, ইউ ফাইনাল মাইনাস হচ্ছে ইউ ইনিশিয়াল। আচ্ছা, ইউ ফাইনালটা কত, এখানে ফাইনাল না লিখে ইউ ফাইনালটাকে একবারে ডিফাইন করে দিতে পারি না, যে ইউবি, কিভাবে ডিফাইন করে দিতে পারি, ইউবি মাইনাস কত, ইউএ, তাহলে এখানে লিখলাম ইউবি মাইনাস হচ্ছে কত, ইউএ, লেখা তো যায় তাই না, ফাইনালি কোথায়, বিতে, ইনিশিয়ালি কোথায় ছিলাম, এতে, তাহলে ইউবি মাইনাস কত, ইউএ। আচ্ছা, এ মাইনাস ক্যান্সেল আউট করে দিতে পারি, যদি ক্যান্সেল আউট করে দেই দেন আমি কার জন্য বের করতে চাচ্ছিলাম, পটেনশিয়াল এনার্জি, ইউবিতে পটেনশিয়াল এনার্জি কত হবে, তাহলে ইউবিতে যখন গেছে তখন পটেনশিয়াল এনার্জি আমরা কত লিখতে পারি, যে mgh প্লাস কত, ইউএ, লেখা যায় কি না বলেন তো, বুঝতে পারতেছেন এটা? তাহলে এই যে ইউবিতে যে গেছি এটাই হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি। ওই যে আপনারা mgh বলে চিল্লাচ্ছেন, mgh না, কিন্তু সেটা কত, mgh প্লাস হচ্ছে ইউএ, অর্থাৎ তার ইনিশিয়াল এনার্জিটা। এখন ধরেন আপনারা যে mgh বলে ইয়ে করলেন, সেখানে ওই রেফারেন্স পয়েন্টে আপনার পটেনশিয়াল এনার্জি কত ধরা হয়েছে, 0 ধরা হয়েছে। কথা বুঝতে পারছেন? যখন আপনি রেফারেন্স পয়েন্টে ছিলেন, এট রেফারেন্স পয়েন্টটা কততে, এতে, যদি এতে রেফারেন্স পয়েন্ট থাকে, আমি রেফারেন্স পয়েন্টের এনার্জিটা ইনিশিয়ালি 0 ধরতেই পারি। ঠিক আছে, যদি ইউএ 0 হয় তার মানে ইউএ কত, 0, ইউএ যদি 0 হয় তখন ইউবি কত আসবে, mgh। কথাটা কি বুঝতে পারতেছেন যে কিভাবে আপনারা mgh লিখতেন? আপনারা না বললেও হচ্ছে যে আপনাদের যে ভূমিটা ছিল ওই ভূমির আপনার পটেনশিয়াল এনার্জি অটোমেটিক্যালি সেটা 0 ধরে নেওয়া হয়েছে, সেজন্য আপনারা কত বলতে পারতেন, বলেনি কেন, তখন তো খালি এটাই বলছে, এটা মানে mgh। এই যে এখন বলে দেব এই জন্য বলেনি। না, আপনি বলে দিচ্ছেন, কিন্তু এর আগে তো বলে নাই, কে বলে নাই? কেউ বলে নাই, টিচাররা তো বলে নাই। এখন টিচাররা না বললে আমি কি করব বলেন? এখন আমি তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা এটা কেন বলেননি আমাদেরকে। ভাইয়া ইউ এর ক্ষেত্রে আমরা যেটা ধরছি এটা কি 0 হবে না? হ্যাঁ, ইউ এটাকেই তো আমরা 0 ধরে নিচ্ছি, রেফারেন্স লেভেলটাকে এখানে আমরা 0 ধরে নিচ্ছি, তখন জি, এখানে এমজিএস তো কোনো পাচ্ছি।
কনফিগারেশনের চেঞ্জ হইতেছে না বা ভৌত কেন চেঞ্জ অবস্থা হচ্ছে চেঞ্জ না? হইতেছে না। কনফিগারেশনের চেঞ্জ মানেই যে ভৌত অবস্থার চেঞ্জ তা না, ব্র্যাকেট দিয়ে কিন্তু কনফিগারেশন চেঞ্জের জায়গায় আমরা ইয়েও লিখাইছি, পজিশনও লিখাইছি। এখানে কি পজিশনে চেঞ্জ হচ্ছে না? হচ্ছে। তাহলে তাহলে দেখেন, এখন কথা হচ্ছে ধরেন যে আমি এটা বলছি, এটার জন্য এমজিএস হচ্ছে, যদি আমি রেফারেন্স পয়েন্টটাকে 0 ধরে নিই তখন এমজিএস হচ্ছে। কিন্তু আমি যদি বলতাম যে আমি যখন বস্তুটাকে এই রেফারেন্স পয়েন্টে রাখছিলাম তখন তার পটেনশিয়াল এনার্জি ছিল 5 জুল, এখান থেকে এখানে আইসা হয়েছে 15 জুল, তাহলে এখান থেকে এখানে বি পয়েন্টে তার পটেনশিয়াল এনার্জি কত ছিল? 10 জুল ছিল। 5-এর সাথে 10 অ্যাড হয়েছে না? এখন আপনি যদি সেখানে এই 5 জুল কাউন্ট না করে ডিরেক্ট যদি কাউন্ট করেন হচ্ছে এমজিএইচ, তাহলে এইটার জন্য কত পাইছিলেন বি এর জন্য? বি পয়েন্টে আইসা হয়েছে 15, বাট বি পয়েন্টে তো আপনার এখান থেকে যদি এটাকে 0 ধরেন তাহলে কত আসবে? 10 আসবে না? তার মানে এটার অ্যান্সার কত হবে তখন? 10। এটা কি সঠিক হবে? একটা জিনিস চিন্তা করেন, আমরা ভূমিতে আছি, ভূমি থেকে যদি টেবিলের উপরে একটা বস্তুকে নেই তার মধ্যে কি একটা পটেনশিয়াল এনার্জি থাকবে না? এখন টেবিলের উপর থেকে যদি আপনি একটা বস্তুকে নেন, ধরেন যে টেবিলের উপরে 10 জুল ছিল, ওই 10 জুল থেকে যদি আপনি হচ্ছে যে 20 জুলে নিয়ে যান, তাহলে এইখানে টেবিলের উপরে যে তার পটেনশিয়াল এনার্জি ছিল এটাকে যদি আপনি এখন ক্যালকুলেশনে না আনেন তাহলে কি সঠিক রেজাল্টটা পাবেন? না। পাবেন না। কিন্তু এটা নেসেসারি না যে আপনাকে সবসময় রেফারেন্স পয়েন্টে পটেনশিয়াল এনার্জি 0 দিয়ে দিবে, এটা নেসেসারি না। ইনিশিয়ালি তার পটেনশিয়াল এনার্জি থাকতেই পারে, একটা বস্তুর মধ্যে ইনিশিয়ালি তার পটেনশিয়াল এনার্জি রেফারেন্স পয়েন্টে থাকতেই পারে। যেমনটা এখানে বললাম যে আমি টেবিলের উপরে বস্তুটাকে নিয়ে আসলাম, টেবিল তো আর ভূমি না, তাই না? টেবিলের উপরে নিয়ে আসলে তার মধ্যে তো একটা পটেনশিয়াল এনার্জি আছে। এরপরে যদি তাকে আমি 10 উচ্চতায় নিয়ে যাই তখন তার কি পটেনশিয়াল এনার্জি থাকবে না? তাহলে এই 5 কি তার সাথে যোগ হবে না? হবে কি না বলেন তো? এখন আপনি যদি এই 5 যোগ না করে ডিরেক্ট বলেন হচ্ছে এমজিএইচ, তাহলে কি রেজাল্টটা আসবে? চমৎকার কাজ হয়ে যাবে। কিন্তু আমার কথা কি বুঝতে পারছেন? আর ঠিক এই টাইপের কোশ্চেন যখন সাস্টে করে পরীক্ষা, তো আমি তো ফাটাই দিয়ে আসছি। মনে করেন যে এমজিএস বিভব শক্তি চাইছে, এত সহজ জিনিস সাস্টে চাইছে, পরীক্ষা একদম অসাম হয়েছে। বাট চিন্তা করে যখন দেখবেন তখন কি শেষ, ভুল কিন্তু করেই ফেলছেন অলরেডি। আমার কথা বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে ভাইয়া। তাহলে এখন বলেন এমজিএস কি সঠিক? না, সঠিক না। ঠিক পুরোপুরি আছে, ভাবে সঠিক। পুরোপুরিভাবে সঠিক না, রাইট। তাহলে আপনারা কি বলবেন এটাকে? যে পটেনশিয়াল এনার্জিটা কি এমজিএইচ না, সেটা হচ্ছে চেঞ্জ ইন কনফিগারেশন বা হচ্ছে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। এখন আমার রেফারেন্স লেভেলে সেটা যাই থাকুক না কেন। আরো উপরের কাছে গেলে দেখবো যে সব ভুল পড়ছি। না না, ভুল না আসলে, এগুলো এক একটা স্ট্যাটাস, আর কিছু না। যাই হোক, এখন ধরেন যে আমরা সেকেন্ড কেসটাও দেখি। আপনারা যে উপর থেকে একটা বস্তুকে নিচে নিয়ে আসতেন তখন কি আসতো? মাইনাস এমজিএস আসতো না? তাহলে কিভাবে আসতো এটাও দেখেন। এখানে ধরেন এম্বরের বস্তুটা, ঠিক আছে? তাহলে এইটাকে কোথায় আনছি? এইখানে নিয়ে আসছি। এটা হচ্ছে কত? এইচ হাইট, ওকে। এই পয়েন্টটাকে আমরা এ পয়েন্ট ধরেছিলাম আর এই পয়েন্টটাকে বি পয়েন্ট ধরেছিলাম। এইখানে পটেনশিয়াল এনার্জি কত ছিল? ইউএ, এবং এইখানে পটেনশিয়াল এনার্জি কত ছিল? ইউবি ছিল। কথা ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে আমি যদি ইউবি থেকে ইউএ তে নিয়ে আসি কোনো বস্তুকে, এবং রেফারেন্স লেভেল আমি এখন এইটাকে এটাকে ধরলাম না, একে রেফারেন্স লেভেল না ধরে আমি কাকে ধরলাম? বি পয়েন্টটাকে। এখন বলেন এইখানে যদি রেফারেন্স লেভেল ধরি এটাকে, আপনি কি বলতে পারবেন তার ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি 0? বলতে পারবেন?
আমার কথা বুঝতেছেন? যদি আমি বি পয়েন্টটাকে রেফারেন্স পয়েন্ট ধরে নিই, তখন কি আপনি বলতে পারবেন যে বি পয়েন্টে রেফারেন্স লেভেল 0? অলরেডি সে এইচ উচ্চতায় আছে, তখন কি বলবেন এখানে তার পটেনশিয়াল এনার্জি 0 বি পয়েন্টে? না, 0 বলতে পারবো না। পারবেন না কিন্তু। তাহলে এখন আপনাকে যদি ডিরেক্ট মাইনাস এমজিএইচ বলেন, মাইনাস এমজিএইচ কীভাবে আসতেছে এখনই দেখবো। আমরা তো এইভাবেই ক্যালকুলেশন করতেন, নিচে আসলে তাহলে মাইনাস এমজিএইচ, এইচ মাইনাস, এই জন্য মাইনাস হবে। তাহলে কি পুরোপুরিভাবে সঠিক হবে? হবে না তো। বি পয়েন্টটা আপনি তখন রেফারেন্স হবে 0 ধরে করতেছেন, বাট যখন এইখানে নিয়ে যাব তখন তো আসলে এটা 0 না। তাহলে এক্সাক্টটা শিখেন কত হয়। তাহলে এটা কি করব আমরা, ডাব্লিউ বি এ বের করব না বি থেকে এর জন্য? তাহলে বের করব হচ্ছে ডাব্লিউ বি এ, এবং সেটা কত আসবে, কত হবে ওয়ার্ক ডান বি থেকে এর জন্য। এমজিএস হবে না, একটু আগেই তো দেখে আসছি, ডিসপ্লেসমেন্টও নিচের দিকে, আপনার হচ্ছে যে ফোর্সও নিচের দিকে, তাহলে ওয়ার্ক ডান কত আসবে, এমজিএস প্লাস আসবে, এমজিএইচ। প্লাস এমজিএস আসবে। তাহলে এবার বি এ কত আসবে, মাইনাস ডেল্টা ইউ। তাহলে মাইনাস ডেল্টা ইউ যদি বলি তাহলে কি আসবে, মাইনাস, এবার বলেন কি আসবে, ফাইনাল কোনটা, এ না? তাহলে আসবে হচ্ছে ইউ এ মাইনাস কত, ইউবি। ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল, ফাইনাল পটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি। ফাইনালি তো আমরা এখানে আসতেছি বি পয়েন্ট থেকে এ পয়েন্টে, রেফারেন্স লেভেল আমরা এবার বি পয়েন্টকে ধরে নিছি। তাহলে এখানে কত আসবে, এমজিএইচ ইজ ইকুয়াল টু কত, এমজিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে যে মাইনাস ইউএ মাইনাসে প্লাস ইউবি। এখন বলেন তো এ পয়েন্টের জন্য আমার পটেনশিয়াল এনার্জি কত হবে, এখান থেকে কীভাবে বের করব, আমরা বের করতে পারি যে ইউএ ইজ ইকুয়াল টু কত, মাইনাস এমজিএইচ প্লাস ইউবি, এটাই তো বলবো তাই না? তাহলে এটাই হচ্ছে কি তার বি পয়েন্টের জন্য কত পটেনশিয়াল, এ পয়েন্টের জন্য কি তার পটেনশিয়াল এনার্জি। এখন রেফারেন্স লেভেলে যদি আপনি পটেনশিয়াল, ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি 0 ধরে নেন, তাহলে এট রেফারেন্স লেভেল তাহলে সেটা কি ধরতে পারেন, ইউ ভি সমান সমান কত, 0। তাহলে ইউ বি সমান সমান 0 ধরলে তখন ইউ এ সমান সমান কত আসবে, মাইনাস এমজিএস আসবে। এটাই তো করতেন আপনারা, ডিরেক্ট কি করে দিতেন, মাইনাস এমজিএস লিখে দিতেন। বাট আসছে কোথা থেকে, আমরা আসলে রেফারেন্স লেভেলটা জেনারেলি কত ধরে নিচ্ছি, 0 ধরে নিচ্ছি। কিন্তু আপনি যদি বাস্তব রিয়েলিটির কথা চিন্তা করেন, এখানে কি 0 হবে? এটা তো একটা হাইটে আছে, তাহলে এখানে তো 0 হওয়ার কথা না। না, এখন এরকম টাইপেরই যদি কোশ্চেন করে দেয় যে এখানে ইনিশিয়াল তার পটেনশিয়াল এনার্জি ছিল এত, তখন যদি আপনি ওইটা বাদ দিয়ে ক্যালকুলেশন করেন, হবে? হবে না তো। কথা বুঝতে পেরেছেন? বাকিদের কি ক্লিয়ার হয়েছে নাকি সমস্যা আছে বলেন? লামিয়া, নুসরাত, আদিবা? ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, ওকে। আপনারা এগুলো বইতে পাবেন, ঠিক আছে? যেসব কথাগুলো বলতেছি বইতে দেখবেন যে রেফারেন্স লেভেল 0 ধরা আছে, ঠিক আছে? এইসব জিনিস বইতে কিন্তু আছে, কিন্তু এগুলা ওইভাবে করে বলে না। তার মানে আপনারা কি শিখতেছেন, প্রপারটা শিখতেছেন না। ওকে, এখন আসেন একটা স্টার দিয়ে লাইন লিখাই, এটা লিখা হইলে বললেন। বেটে লেখা শেষ তো, বলেন আপনি। আচ্ছা, তাহলে একটা পেজ নেন, এখানে স্টার দিয়ে একটা লাইন লিখেন। নতুন পেজের শুরুতে লিখবেন লাইনটা, পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি রেফারেন্স লেভেলের উপরে নির্ভর করে, বিভব শক্তি রেফারেন্স লেভেলের উপরে নির্ভর করে, কিন্তু বিভব শক্তির পরিবর্তন রেফারেন্স লেভেলের উপরে নির্ভর করে না।
বিভব শক্তি যে কোনো এইভাবে লিখেন, যে কোনো পয়েন্টের জন্য বিভব শক্তি রেফারেন্স লেভেলের উপরে নির্ভর করে। যে কোনো পয়েন্টের জন্য বিভব শক্তি রেফারেন্স লেভেলের উপরে নির্ভর করে, কিন্তু বিভব শক্তির পরিবর্তন রেফারেন্স লেভেলের উপরে নির্ভর করে না। কিন্তু বিভব শক্তির পরিবর্তন রেফারেন্স লেভেলের উপর নির্ভর করে না। লেখা হয়েছে? জি। এবার এইটার উপরে ব্র্যাকেট দিয়ে লিখেন সত্য অথবা মিথ্যা। এটা আপনারা চিন্তা করে আমাকে আগামী ক্লাসে অ্যান্সার দিবেন, এবং এটা দিয়ে আমি নেক্সট ক্লাসে ক্লাসটা শুরু করব। ব্র্যাকেট দিয়ে কি লিখবেন? সত্য অথবা মিথ্যা। হ্যাঁ, এটা তো সত্যই। সত্যই। এটা কেন সত্য হয়েছে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন। কথা ক্লিয়ার? আপনারা চিন্তা করেন, শুধু বললে হবে না যে এটা সত্য বা এটা এরকম হচ্ছে এই জন্য হচ্ছে। আপনাকে ম্যাথমেটিক্যালি বুঝাই দিতে হবে, বা আপনি ম্যাথমেটিক্যালি না বুঝাইতে পারেন অসুবিধা নেই, বাট আপনি এমনভাবে বলতে হবে যে সবার মনে হয় যে এটা কি ভ্যালিড, আপনি যে অ্যান্সারটা দিয়েছেন। তার জন্য আপনাকে চিন্তা করতে হবে, চিন্তা করার সময়টা দিলাম। ক্লিয়ার? আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্তই থাকুক। এখন বলেন যে আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে নাকি? জি ভাইয়া। কোথায় সমস্যা আছে? এই যে এখানে মাইনাস ডেল ইউ কেন হলো? এটাই তো আপনাদের বলেছি না চিন্তা করার জন্য। এটা চিন্তা করবে, এটা তো সমস্যা না। চিন্তা করে না পেলে দেন আমি বলে দেব। এটা কি বিপরীত দিকে কারণে নাকি ম্যাগনিটিউড এরকম? এটাই চিন্তা করবেন। আচ্ছা, ওই এখন আমার বইতে প্রশ্নটা লাইনটা করি। পেয়েছি আমি, বুঝতে পারছেন? আমি বইতে লাইনটা পেয়েছি, রেফারেন্স লেভেল মানে হচ্ছে যে প্রসঙ্গতল। বইতে সুন্দর করে লেখা আছে, বিভব শক্তি নির্ভর করে কোনো প্রসঙ্গতলের সাপেক্ষে তা পরিমাপ করা হচ্ছে তার উপরে। বুঝছেন? আপনার রেফারেন্স লেভেলে বাংলাটা লিখে রাখতে পারেন, প্রসঙ্গতল। কঠিন বাংলা, হ্যাঁ? আপনার বইটা পড়েন, পড়লে দেখবেন এই জিনিসগুলো লেখা আছে, অসুবিধা নেই। ঠিক আছে, আমার কাছে বই পড়লে লাগে, বই কিছুই দেওয়া নাই, খালি কি একটু একটু করে শেষ করে দিচ্ছি। বই এত মোটা বই যে কিভাবে হইলো। কোনটা কোনটা